হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এ নিউ লেকচার অন আওয়ার চ্যানেল। আমাদের চ্যানেলের আরো একটি ইম্পর্টেন্ট ভিডিওতে ইম্পর্টেন্ট লেকচারে তোমাদের সকলকে স্বাগত। আমরা যে ক্লাস 10 মাধ্যমিক 2027 এর জন্য গ্যাসের আচরণ বা বিহেভিয়ার অফ গ্যাসেস অর্থাৎ ফিজিক্যাল সায়েন্সের বা ভৌতবিজ্ঞানের গ্যাসের আচরণ চ্যাপ্টার থেকে তৃতীয় লেকচার, আজকে থার্ড লেকচার। প্রথম লেকচারে আমরা বয়েলের সূত্র সম্পর্কে আলোচনা করেছি। সেকেন্ড লেকচারে বয়েলের সূত্রের বিভিন্ন গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন এবং গ্রাফগুলোকে নিয়ে কিভাবে আমরা আঁকবো, কিভাবে ফরম্যাটটা তৈরি করব, প্রত্যেকটা জিনিস নিয়ে নিখুঁতভাবে আলোচনা করা হয়েছে। আজকের সেকশনে আমরা যেটা করব সেটা হচ্ছে চার্লসের সূত্র। বয়েলের সূত্রের মধ্যেই আরেকটা ইম্পর্টেন্ট সূত্র রয়েছে এখানে, সেটা হলো চার্লসের সূত্র। সেই চার্লসের সূত্র সম্পর্কে আলোচনা হবে এবং সেই রিলেটেড যা যা কোয়েশ্চেন আনসার আমাদের পরীক্ষাতে আসতে পারে সম্পূর্ণ প্রথম থেকেই আমরা সেভাবে রেডি করব, সেভাবেই পড়বো, সেভাবেই কিন্তু শিখবো, জানবো, বুঝবো এবং সেভাবেই কিন্তু বাড়িতে এসে না দেখে সেগুলোকে প্র্যাকটিস করবো পড়ে নিয়ে। এবং সেই যেভাবে আমি লেখাটা লেখাবো সেই লেখাগুলোই কিন্তু পরীক্ষাতে লিখে আসতে হবে এবং সেক্ষেত্রে একটা নাম্বারও কিন্তু পরীক্ষক সেখানে তোমাদের কাটতে পারবে না। তাই সেভাবেই আমরা রেডি করব তোমাদের প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা ক্ষেত্রে সমস্ত রকম ভাবে তোমাদের ঠিক সেইভাবেই প্রিপেয়ার করা হবে, যেখানে তোমরা অনেক বেশি অনেক অনেক বেশি তোমরা স্ট্রংলি সেখানে প্রিপেয়ার হবে। ঠিক আছে, তো বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের থার্ড লেকচার অন গ্যাসের আচরণ। ওকে, তাহলে আজকের লেকচারে প্রথম আমরা যেটা জানবো সেটা হচ্ছে চার্লসের সূত্র সম্পর্কে। চার্লসের সূত্র জিনিসটা কি, তার সূত্রটা কি বলা হয়েছে সেটা আমাদের জানতে হবে। বয়েলের সূত্রের ক্ষেত্রে যেমন আমাদের দুটো ধ্রুবক রাশি পড়েছিলাম, সেটা হলো গ্যাসের ভর এবং গ্যাসের উষ্ণতা। আর সেখানে পরিবর্তনশীল রাশি ছিল হচ্ছে গ্যাসের চাপ এবং গ্যাসের আয়তন, অর্থাৎ গ্যাসের আয়তন গ্যাসের চাপের সঙ্গে পরিবর্তিত হয়েছিল বয়েলের সূত্রে। আর চার্লসের সূত্রে জিনিসটা একটু উল্টো, গ্যাসের ভরটা এখানেও কনস্ট্যান্ট, এখানেও ধ্রুবক, এখানেও স্থির, গ্যাসের অপরিবর্তিত ভর থাকবে এখানেও, কিন্তু চাপ এবং উষ্ণতা সেটা কিন্তু এখানে চেঞ্জ হবে। চাপ এবং উষ্ণতা কিন্তু এখানে ব্যাপারটা ঘুরে যাবে বয়েলের সূত্র থেকে। বয়েলের সূত্রে চাপটা পরিবর্তন হয়েছিল কিন্তু উষ্ণতা স্থির ছিল, কিন্তু চার্লসের সূত্রে উষ্ণতা পরিবর্তিত হবে, চাপ কিন্তু স্থির থাকবে। অর্থাৎ চার্লসের সূত্র বলেছে, চার্লসের সূত্রটা কিন্তু মুখস্থ করতে বা মনে রাখতে আমাদের অনেক বেশি অনেকের প্রবলেম হয়, কিন্তু আমি যেভাবে ঠিক মুখস্থ রাখতে বলবো, মনে রাখতে বলবো, সেভাবেই রাখবে, তাহলে একদম কোনোদিনও ভুলবে না চার্লসের সূত্রটা। তিনটে পার্টে আমরা মনে রাখবো। কি কি? প্রথমে হচ্ছে চার্লসের সূত্রের ধ্রুবক রাশিগুলি কি কি। চার্লসের সূত্রের ধ্রুবক রাশিগুলি হলো গ্যাসের ভর এবং গ্যাসের চাপ। অর্থাৎ তাহলে গ্যাসের ভর এবং গ্যাসের চাপ যদি ধ্রুবক হয় তাহলে আমরা লিখবো স্থির চাপে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের। তাহলে এইটুকুনি থেকে আমরা বুঝতে পারছি যে চাপ এবং ভর হচ্ছে স্থির, স্থির চাপ নির্দিষ্ট ভর, অর্থাৎ অপরিবর্তিত চাপ অপরিবর্তিত ভর। এরকম টাইপের কোনো গ্যাসের কি চেঞ্জ হবে? আয়তন চেঞ্জ হবে। কিভাবে চেঞ্জ হবে সেটা আমরা দেখব। তাহলে কি চেঞ্জ হবে? আয়তন চেঞ্জ হবে। তাহলে কোনো গ্যাসের আয়তন কিভাবে চেঞ্জ হবে? না, প্রতি ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধি বা হ্রাসের জন্য চেঞ্জ হবে। অর্থাৎ প্রতি ডিগ্রি, প্রতি 1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধি বা হ্রাসের জন্য তাহলে স্থির চাপে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন প্রতি 1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধি বা হ্রাসের জন্য কি হবে? না, 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা ওই গ্যাসের যে আয়তন ছিল তার 1/273 1/273 যথাক্রমে বৃদ্ধি বা হ্রাস পাবে। ঠিক আছে, 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় ওই গ্যাসের
0°C উষ্ণতায় ওই গ্যাসের আয়তনের 1/273 অংশ যথাক্রমে বৃদ্ধি বা হ্রাস পায়। ঠিক আছে, এটা একটা চার্লসের সূত্র, এটাই বলেছেন উনি, যে স্থির চাপ নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের যদি আয়তন হয়, ঠিক আছে, তাহলে কি কি ভাগে করে নেবো জিনিসটা মনে রাখবো কিভাবে। একসঙ্গে একটানা যদি আমরা পড়ি তাহলে অনেক ক্ষেত্রে আমরা জিনিসটা গুলিয়ে ফেলি, লেখাটা ভুল হয়ে যায়। আমরা অল্প অল্প করে ভেঙে ভেঙে জিনিসটাকে বুঝবো, ভেঙে ভেঙে জিনিসটাকে আমরা মনে রাখবো। যেমন 4টে পার্টে আমরা এটা মনে রাখবো যে স্থির চাপে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন প্রতি 1°C উষ্ণতা বৃদ্ধি বা হ্রাসের জন্য 0°C উষ্ণতায় ওই গ্যাসের আয়তনের 1/273 অংশ যথাক্রমে বৃদ্ধি বা হ্রাস পায়। ঠিক আছে, প্রথমটুকু বলছে কোন গ্যাসের ক্ষেত্রে, মানে গ্যাসের কি কি ধ্রুবক থাকবে, সেটা হচ্ছে স্থির চাপে নির্দিষ্ট ভরের কি পরিবর্তিত হবে, গ্যাসের আয়তন পরিবর্তিত হবে, কিভাবে পরিবর্তিত হবে না 1°C উষ্ণতা বৃদ্ধি বা হ্রাসের জন্য পরিবর্তিত হবে, কার সাথে পরিবর্তিত হবে, 0°C উষ্ণতা ওই গ্যাসের আয়তনের সঙ্গে পরিবর্তিত হবে, এবং কতটা পরিবর্তিত হবে, 1/273 অংশ যথাক্রমে বৃদ্ধি বা হ্রাস পাবে। তাহলে 4টে প্রশ্ন আমরা নিজেকে করতে করতে মনে রাখবো। একটা হচ্ছে কি কি স্থির থাকবে, স্থির চাপে নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন কিভাবে পরিবর্তিত হবে, 1°C প্রতি 1°C উষ্ণতা বৃদ্ধি বা হ্রাসের জন্য কার সাথে পরিবর্তিত হবে, 0°C উষ্ণতা ওই গ্যাসের আয়তনের, আর কতটা পরিবর্তিত হবে, 1/273 অংশ যথাক্রমে বৃদ্ধি বা হ্রাস পাবে। অর্থাৎ আমি যদি 1°C উষ্ণতা বৃদ্ধি করি তাহলে এটা বৃদ্ধি পাবে, আর যদি হ্রাস করি তাহলে হ্রাস পাবে। এই জন্যই কথাটা লেখা আছে যথাক্রমে বা অ্যাকর্ডিং অ্যাজ। ওখানে বৃদ্ধি পেলে পরের লাইনটা বৃদ্ধি দিয়ে হবে, ওখানে হ্রাস পেলে এটা হ্রাস দিয়ে হবে, হ্রাস পাবে। কিন্তু আমাদের যখন স্টেটমেন্টটা বিবৃত করতে বলবে চার্লসের সূত্র, তখন কিন্তু পুরোটাই যা লিখে দিলাম পুরোটাই লিখতে হবে। ঠিক আছে, 4টে পার্টি যদি আমি ভেঙে মুখস্থ রাখি, মনে রাখি, তাহলে কিন্তু আর ভুলবো না জিনিসটা। যে স্থির চাপে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন প্রতি 1°C উষ্ণতা বৃদ্ধি বা হ্রাসের জন্য 0°C উষ্ণতা ওই গ্যাসের আয়তনের 1/273 অংশ যথাক্রমে বৃদ্ধি বা হ্রাস পায়। ঠিক আছে, বারবার বারবার আমাদের এইভাবে আওড়াতে হবে জিনিসটাকে, অবশ্যই আমাদের মনে থাকবে। অনেকেই বলে এটা মনে থাকে না, অনেকেই বলে এটা ভুলে যায়, কি করে ভুলে যাই আমরা এবার দেখি। অবশ্যই আমরা এটা মনে রাখতে পারবো। ঠিক আছে, আচ্ছা, তো এবার আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে চার্লসের সূত্রের ক্ষেত্রে যে 1/273 অংশ কথাটা বললাম, সেই 1/273টাকে একটা বিশেষ নাম দেওয়া হয়, সেটাকে বলা হয় গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্ক বা গ্যাসের আয়তন গুণাঙ্ক, যেটা কিনা সমস্ত গ্যাসের ক্ষেত্রে তার মানটা সমান থাকে সবসময়। এই গ্যাসের ক্ষেত্রে হাইড্রোজেন গ্যাসের জন্য 1/273, অক্সিজেনের জন্য অন্য কিছু ভ্যালু, তারপর কার্বন ডাই অক্সাইডের অন্য কিছু ভ্যালু। ব্যাপারটা সেরকম নয়, প্রত্যেকটা গ্যাসে, ইচ অ্যান্ড এভরি গ্যাসের ক্ষেত্রে এই আয়তন গুণাঙ্কের মান 1/273ই হয়, যদিও সেটা অ্যাপ্রক্সিমেট ভ্যালু। আরো ভালো করে বললে 1/273.15 এরকম টাইপের একটা ভ্যালু আসে। ঠিক আছে, তো আমাদের অত দরকার নেই, আমরা 1/273 মনে রাখলেই হবে। ঠিক আছে, তাহলে এখান থেকে আমি কয়েকটা ছোটখাটো কোয়েশ্চেন আমি দিয়ে দিচ্ছি, যে কোয়েশ্চেন গুলো আমাদের পরীক্ষার জন্য কিন্তু শর্ট কোয়েশ্চেনে ঘুরিয়ে ফিরিয়ে আসতে পারে। যেমন প্রথম কোয়েশ্চেনটা আমি বলতে পারি যে চার্লসের সূত্রের ধ্রুবক রাশিগুলি কি কি। দ্বিতীয়ত আমরা বলতে পারি চার্লসের সূত্রের আমাদের ধ্রুবক রাশি না দিয়ে ঘাবড়ানোর জন্য পরিবর্তনশীল রাশি দিয়ে দিল। আমরা সবাই ধ্রুবক রাশি পড়ে যাবো, ধ্রুবক রাশি কি, ধ্রুবক রাশি চার্লসের সূত্রে কি কি হয়, বয়েলের সূত্রে কি কি হয়, কিন্তু দিয়ে দিল পরিবর্তনশীল রাশি, কিন্তু আমরা খেয়াল না করে সেটাই লিখে দিলাম ধ্রুবক রাশিগুলো, তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। ঠিক আছে, আমি বারবারই বলি ফিজিক্যাল সায়েন্সে কিন্তু জানা জিনিসগুলোর মধ্যে থেকে ঘুরিয়ে ফিরিয়ে এমন ভাবে কোয়েশ্চেন দেবে যাতে করে আমরা জানা জিনিসটা ভুল করে আসি, কিন্তু সেই জায়গাটা কিন্তু আমি একদমই এখানে তৈরি হতে দেবো না।
তো চার্লসের সূত্রের পরিবর্তনশীল রাশিগুলি কি কি? সবাই কিন্তু ভিডিও লেকচার দেখতে দেখতে সঙ্গে সঙ্গে খাতায় নোট ডাউন করে ফেলবে এবং যেভাবে যা লেখাবো ঠিক সেটাই লিখবে, কোনো তার বাইরে নিজেরা ভুল করে কিছু লিখবে না, তাহলে কিন্তু পরীক্ষার সময় সেটাই ভুলই থেকে যাবে। তারপরে যে কোয়েশ্চেনটা আসতে পারে, নেক্সট যে কোয়েশ্চেনটা দিতে পারে, সেটা হচ্ছে বয়েল এবং চার্লসের সূত্রে সাধারণ ধ্রুবক রাশি কোনটি? আরো জিনিসটাকে ঘুরিয়ে দিলাম একটু, বয়েলের সূত্রের সঙ্গে মার্চ করিয়ে দিলাম। অথবা বলতে পারে বয়েল এবং চার্লসের সূত্রে সাধারণ চলরাশি কোনটি, সেটাও বলতে পারে। ঠিক আছে, ধ্রুবক রাশি কোনটি এবং চলরাশি কোনটি দুটোই দিতে পারে। এবার আমরা অ্যান্সার গুলোর দিকে আসি। এখানে আসি। প্রথম যেটা বলেছে সেটা হচ্ছে চার্লসের সূত্র এবং বয়েলের সূত্রের ধ্রুবক, মানে চার্লসের সূত্রের ধ্রুবক রাশিগুলি কি কি? আমি আগেই বললাম, একদম সূত্রের মধ্যেই অ্যান্সার রয়েছে। উনি এমন ভাবে সূত্রটা বলেছেন যেখানে আমরা সূত্রের মধ্যেই অ্যান্সারটা পেয়ে যাচ্ছি। স্থির চাপ, চাপ পরিবর্তিত হচ্ছে না, চাপ স্থির থাকছে, অপরিবর্তিত থাকছে, নির্দিষ্ট থাকছে, ফিক্সড থাকছে, কনস্ট্যান্ট থাকছে। এই এতগুলো কথা আমরা চাপের রেসপেক্টে বলতে পারছি, বা ভরের রেসপেক্টেও বলতে পারছি যে নির্দিষ্ট ভর। ঠিক আছে, যার যার আগে স্থির অথবা নির্দিষ্ট অথবা অপরিবর্তিত, স্থির থাকলো, নির্দিষ্ট থাকলো, বা অপরিবর্তিত থাকলো, বা ধ্রুবক, তাদেরকে অ্যাকচুয়ালি বলা হয় হচ্ছে, তারা হচ্ছে সেখানে ধ্রুবক রাশি। ঠিক আছে, এই চারটে কথার অর্থ কিন্তু সেম, যে ধ্রুবক আছে, স্থির আছে, নির্দিষ্ট আছে, অপরিবর্তিত আছে। তার মানে তাদের কোনো পরিবর্তন হচ্ছে না। যারা স্থির আছে তার মানে তারা ফিক্সড সেখানে। নির্দিষ্ট আছে অর্থাৎ তাদের কোনো একদম নির্দিষ্ট করে বলে দেওয়া হয়েছে, তারপরে আর তাদের কোনো চেঞ্জ হবে না। সেই চারটে কথাই কিন্তু সেম। ঠিক আছে, তো স্থির চাপে নির্দিষ্ট ভরের, তার মানে ভর এবং গ্যাসের চাপ আচ্ছা, চার্লসের সূত্রে পরিবর্তনশীল রাশি তাহলে কি কি? আমাদের কাছে চারটে জিনিস আছে। একটা হলো চাপ, প্রথম কথা হচ্ছে ভর, চাপ, উষ্ণতা আর আয়তন। এই চারটে হচ্ছে গ্যাসের বেসিক, তার প্রপার্টি, বেসিক তার পরিমাণগুলো, সেটা হচ্ছে ভর, চাপ, উষ্ণতা, আয়তন। তার মধ্যে ভর এবং উষ্ণতা, সেটা আমাদের কাছে ধ্রুবক থাকে হচ্ছে বয়লের সূত্রে, এবং ভর এবং চাপ ধ্রুবক থাকে হচ্ছে চার্লসের সূত্রে। আর পরিবর্তন কি কি হয়? বয়লের সূত্রে পরিবর্তিত রাশিগুলি হচ্ছে উষ্ণতা এবং আয়তন হচ্ছে চার্লসের সূত্রে পরিবর্তিত রাশি, এবং চাপ ও আয়তন হচ্ছে বয়লের সূত্রে পরিবর্তিত রাশি। তাহলে এখানে উত্তরটা কি হবে? চার্লসের সূত্রে পরিবর্তনশীল রাশিগুলি কি কি? সেটা হচ্ছে গ্যাসের উষ্ণতা এবং আয়তন, গ্যাসের উষ্ণতা ও আয়তন। তাহলে এবার যদি বলে যে বয়েল এবং চার্লসের সূত্রের সাধারণ ধ্রুবক রাশি কোনটি, মানে এমন একটা ধ্রুবক রাশি যেটা বয়েলেও ধ্রুবক, চার্লসেও ধ্রুবক, এমন একটা রাশি যেটা বয়েলের সূত্রেও ধ্রুবক আছে, চার্লসের সূত্রেও ধ্রুবক আছে, সেটা কি? সেটা হচ্ছে গ্যাসের ভর। গ্যাসের ভর হচ্ছে চার্লসের সূত্রের ক্ষেত্রেও ধ্রুবক রাশি, আবার বয়েলের সূত্রের সময় আমি বলেছিলাম বয়েলের সূত্রের ক্ষেত্রেও ধ্রুবক রাশি। তাহলে গ্যাসের ভরটা হবে হচ্ছে সাধারণ ধ্রুবক রাশি। আর একইভাবে সাধারণ পরিবর্তনশীল রাশি কোনটি?
চার্লসের সূত্রের ক্ষেত্রেও আয়তন পরিবর্তন করছে, আর বয়েলের সূত্রের ক্ষেত্রেও আয়তন পরিবর্তন করছে। বয়েলের সূত্রেও কিন্তু আয়তন পরিবর্তিত হচ্ছে, ঠিক আছে। কিন্তু সেক্ষেত্রে বয়েলের সূত্রে পরিবর্তিত হচ্ছে চাপের সঙ্গে, আর চার্লসের সূত্রে পরিবর্তিত হচ্ছে আয়তনের সাথে, মানে উষ্ণতার সাথে। তাহলে এখানে লিখে রাখি, গ্যাসের আয়তনটা তাহলে উভয় ক্ষেত্রেই পরিবর্তনশীল। তাহলে এই চারটে জিনিস কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে আমাদেরকে জিজ্ঞাসা করতেই পারে, যে কোনটা কোন ক্ষেত্রে পরিবর্তনশীল, কোনটা কোন ক্ষেত্রে ধ্রুবক, কোনটা দুজনের মধ্যে সাধারণ ধ্রুবক রাশি, কিংবা কোনটা দুজনের ক্ষেত্রেই সাধারণ পরিবর্তনশীল রাশি বা চলরাশি। ঠিক আছে, ভরটা দুটো সূত্রের ক্ষেত্রেই ধ্রুবক থাকে, নির্দিষ্ট থাকে, স্থির থাকে, ফিক্স থাকে, একদম অপরিবর্তিত থাকে। আর আয়তনটা উভয় ক্ষেত্রেই সেটা পরিবর্তিত হয়। শুধু ডিফারেন্সটা কোথায়? বয়েলের সূত্রের ক্ষেত্রে আয়তনটা চাপের সঙ্গে পরিবর্তিত হয়, আর চার্লসের সূত্রের ক্ষেত্রে আয়তনটা উষ্ণতার সঙ্গে পরিবর্তিত হয়। আচ্ছা, এবার একটা যেটা বলতে চাইছিলাম সেটা হচ্ছে গ্যাসের আয়তন গুণাঙ্ক বা আয়তন প্রসারণ গুণাঙ্ক, সেটা হচ্ছে এই 1/273। 1/273 কে বলা হয় গ্যাসের আয়তন গুণাঙ্ক বা আয়তন প্রসারণ গুণাঙ্ক, ঠিক আছে। তাহলে এখানে লিখে রাখি, আরেকটা কোয়েশ্চেন পরীক্ষাতে খুব আসে, গ্যাসের আয়তন গুণাঙ্কর মান কত? তার মান হচ্ছে 1/273। ঠিক আছে, এটার উত্তরটা কি হবে? এটা হবে হচ্ছে 1/273। ঠিক আছে। আচ্ছা, এখানে আরেকটা কথা আমি সত্য মিথ্যা হিসেবে যদি জিজ্ঞাসা করে পরীক্ষাতে, যে গ্যাসের আয়তন গুণাঙ্কের মান H2 ও O2 গ্যাসের ক্ষেত্রে কিভাবে আমাদের ঘাবড়াতে পারে, কিভাবে আমার মাইন্ডটাকে ঘেঁটে দিতে পারে কোয়েশ্চেন গুলোকে দিয়ে, জানা জিনিসটা কেমন ভাবে দেবো। তাই আমি সমস্ত রকম প্রশ্নের জন্য তোমাদের প্রস্তুত করব। পরীক্ষার সময় কিন্তু তোমাদের অন্যদের কাছে কঠিন লাগলো, তোমাদের কাছে কিন্তু অঙ্কগুলো বা কোয়েশ্চেন গুলো বা প্রত্যেকটা জিনিস যেটুকুনি আমি এই দুটো সাবজেক্টে পড়াবো, সেটা কোনো রকম ভাবেই কঠিন বা অজানা লাগবে না। প্রত্যেকটা জিনিস তোমাদের জানার মধ্যে থাকবে, এবং প্রথম থেকেই তার জন্য প্রিপারেশনটা এমন ভাবে তৈরি করতে হবে। বছরের শেষে গিয়ে 1 মাস হাতে রয়েছে, 10 দিন হাতে রয়েছে, তখন কিন্তু সেই প্রিপারেশন করা সম্ভব হয় না। তখন কোনো রকম ভাবে সাজেস্টিভ বইতে করে দিয়ে চলে যেতে হয়। এবং সেক্ষেত্রে আমি এখনো প্রথমেই বলে রাখছি, ভৌত বিজ্ঞান এবং অঙ্কে সাজেস্টিভ বইতে করা যায় না, এবং করলে কিন্তু তোমাদের 5 নম্বর তোলাটাই কিন্তু অনেক বেশি কঠিন হয়ে যাবে। কারণ ফিজিক্যাল সায়েন্স এবং ম্যাথমেটিক্সে কিন্তু কোয়েশ্চেনটা সেইভাবেই সেট করা হয়। তাই পড়ানোর ধরনটাও সেভাবে থাকবে, এবং যেভাবে পড়তে বলবো সেটাই পড়তে হবে। গ্যাসের আয়তন গুণাঙ্কের মান গ্যাসের আয়তন গুণাঙ্কের মান H2O2 গ্যাসের ক্ষেত্রেই আলাদা। বললো এটা সত্য না মিথ্যা জিজ্ঞাসা করেছে। ঠিক আছে, এটা সত্য নাকি মিথ্যা জিজ্ঞাসা করছে। ওকে, তো উত্তরটা হবে অবশ্যই এটা মিথ্যা। কারণ আমি আগেই বলছি, গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্ক বা গ্যাসের আয়তন গুণাঙ্কের মান সমস্ত গ্যাসের ক্ষেত্রে সমান। ঠিক আছে, তাহলে বিবৃতিটি মিথ্যা। কেন মিথ্যা? কারণ, পুরো কারণ সহ আমি লিখে দিচ্ছি, গ্যাসের আয়তন গুণাঙ্কের মান ওয়ান বাই 273।
যা প্রতিটি বা সকল গ্যাসের ক্ষেত্রে সমান, যা সকল গ্যাসের ক্ষেত্রেই সমান। তাই হাইড্রোজেন, অক্সিজেন বা কার্বন ডাই অক্সাইড বা নাইট্রোজেন বা হিলিয়াম যে কোনো গ্যাসের ক্ষেত্রেই সেটা আলাদা আলাদা হবে না, সেটা সব গ্যাসের ক্ষেত্রেই 1/273ই হবে, বা আরো সঠিকভাবে বললে 1/273.15 মতো হবে। ঠিক আছে, তাহলে এই শর্ট কোয়েশ্চেন কটা এখান থেকে জাস্ট সায়েন্সের সূত্র লিখেই আমরা করে ফেলতে পারছি। ঠিক আছে, এগুলো আমাদের অবশ্যই মনে রাখতে হচ্ছে। নেক্সট কোয়েশ্চেনে এবার নেক্সট পোর্শনে চলে আসি, সেটা হলো চার্লসের সূত্রের গাণিতিক রূপ। আমরা এখন থেকে যে সূত্রই পড়বো তার গাণিতিক রূপটা আমরা ডিরাইভ করব, তার গাণিতিক রূপটা ডিডিউস করব, তার গাণিতিক রিপ্রেজেন্টেশনটা, ম্যাথমেটিক্যাল রিপ্রেজেন্টেশনটা কি রকম হবে, সেই সূত্রের ম্যাথমেটিক্যাল অ্যাপ্রোচটা কি হবে সেটা আমরা ভালো করে বুঝে নেব। কারণ ইন ফিউচার আমরা সায়েন্স নিয়ে পড়ার জন্য কিন্তু নিজেদের ভিতটাকে একদম শক্ত করে সুন্দর করে তৈরি করব প্রথম থেকেই। নয়তো কিন্তু এরপরে সমস্তটা কিছু যে কোনো জিনিস করলে তার ম্যাথমেটিক্যাল অ্যাপ্রোচটা আমাদের লাগবে, তখন কিন্তু আমাদের খুব অসুবিধায় পড়তে হবে, তখন কিন্তু জিনিসটাকে কঠিন মনে হবে। কিন্তু এই ক্লাসগুলো নিয়মিত ভিডিওগুলো দেখলে, ক্লাসগুলো করলে, সেইভাবে ফলো করলে, খাতায় নোট ডাউন করলে, না দেখে প্র্যাকটিস করলে তোমাদের সেই কঠিনের জায়গাটা কিন্তু আর থাকবে না, বরঞ্চ অনেক বেশি জলের মতো সহজ জিনিসগুলোকে মনে হবে, কঠিন থেকে কঠিন জিনিসগুলোকেও। এইভাবেই পড়ানোটা হবেই তোমাদের। ঠিক আছে, এবং এইভাবেই পড়ার নিয়ম, এইভাবেই পড়তে হয়। ঠিক আছে, শুধু বই থেকে একটু দাগিয়ে নিয়ে একটা সূত্র মুখস্থ করলাম, ওইভাবে পড়া হয় না, ওইভাবে ভৌত বিজ্ঞান বা ম্যাথামেটিক্স শেখা যায় না। ঠিক আছে, কারণ এটা কোনো ইনফরমেটিভ চ্যাপ্টার মানে সাবজেক্ট নয়। শুধুমাত্র ইনফরমেশন শিখলে কিন্তু হবে না, এখানে একটা ক্রিয়েটিভ সাবজেক্ট এগুলো, যেখানে নিজে কিছু করার বা নিজে কিছু অ্যাপ্রোচ করার, নিজে কিছু বোঝার জায়গা থাকে, সেটাকে মুখস্থ করে চালানোর চেষ্টা করলে শুধুমাত্র হবে না। এবং একটা সূত্র আমি তখনই মুখস্থ করে চালাবো না যদি তার ম্যাথমেটিক্যাল অ্যাপ্রোচটা বুঝি, তার ম্যাথমেটিক্যালি সেটাকে কিভাবে রিপ্রেজেন্ট করা হচ্ছে, কিভাবে সেটাকে এক্সপ্রেস করা হচ্ছে, প্রত্যেকটা কথার মধ্যে ম্যাথমেটিক্স কোথায় লুকিয়ে রয়েছে। এই ভৌতবিজ্ঞানের সঙ্গে ম্যাথমেটিক্স কিন্তু এরকমই ওতপ্রোতভাবে জড়িত, যার প্রত্যেকটা জিনিসে মেনলি ফিজিক্সের সঙ্গে। ঠিক আছে, ফিজিক্স হচ্ছে অ্যাপ্লাইড ম্যাথামেটিক্স এর একটা পোর্শন হিসেবে আমরা ফিজিক্স থেকে তুলনা করতে পারি, ফিজিক্সকে বলতে পারি। সেই ক্ষেত্রে আমরা কিন্তু প্রত্যেকটা জিনিস সেইভাবেই পড়তে হবে, গাণিতিক ভাবে গাণিতিক রূপ জানতে হবে, শুধু একটা সূত্র মুখস্থ করে ছেড়ে দিলে হবে না। ঠিক আছে, তো আমরা চলে আসবো এবার হচ্ছে তাহলে চার্লসের সূত্রের গাণিতিক রূপ বা গাণিতিক রিপ্রেজেন্টেশনে। তাহলে চার্লসের সূত্রটা কি বলছে আমরা ভালো করে বুঝতে হবে। চার্লসের সূত্রে বলেছে হচ্ছে স্থির চাপে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন। আমি প্রত্যেকটা যে ভেঙে ভেঙে বলেছি সেই কথাগুলোকে এবার গাণিতিক ভাবে আমরা প্রকাশ করবো। তাহলে স্থির চাপ লাগবে, নির্দিষ্ট ভর লাগবে। তাহলে আমি ধরে নিই, মনে করি স্থির চাপে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের ক্ষেত্রে, স্থির চাপে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের ক্ষেত্রে এবার কি হবে, স্থির চাপে নির্দিষ্ট কোনো ভরের মানে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের ক্ষেত্রে আমরা কি কি লাগবে, আয়তনটা প্রতি 1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধি বা হ্রাসের জন্য 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা ওই গ্যাসের আয়তনের 1/273 যথাক্রমে বৃদ্ধি বা হ্রাস পায়। তাহলে কে চেঞ্জ হচ্ছে, আয়তন চেঞ্জ হচ্ছে, কার সাথে চেঞ্জ হচ্ছে, প্রতি 1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধি বা হ্রাসের জন্য চেঞ্জ হচ্ছে। এবং তার জন্য দরকারটা কি পড়ছে, না 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা ওই গ্যাসের আয়তনটা দরকার পড়ছে, কারণ তার সঙ্গেই 1/273 যথাক্রমে বৃদ্ধি বা হ্রাস পাবে। তাহলে 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা ওই গ্যাসের আয়তন দরকার পড়বে 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায়। তাহলে এখানে মনে করি কথাটা লিখেই দিই, উষ্ণতায় আয়তন ইকুয়ালস টু V0। এটাকে আমরা কিভাবে লিখবো, ভি এর সাফিক্সে জিরো, ভি এর নিচে জিরো, ভি এর পাশে জিরো নয়, পাশে জিরো হলে এরকম। আমরা এটাকে V0 বলতে 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা ওই গ্যাসের আয়তনকে রিপ্রেজেন্ট করছি, আয়তনকে ডিনোট করছি, আয়তনকে প্রকাশ করছি এরকম ভাবে V0 দিয়ে। এটাকে বলা হয় V0।
বা ভি নট, এভাবে উল্লেখ করবো জিনিসটাকে। ঠিক আছে, অর্থাৎ যেটা মিন করছে কি না, 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় ওই গ্যাসের আয়তন কত সেটাকে মিন করছে হচ্ছে V0। 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় আয়তন হচ্ছে V0। সুতরাং 1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় উষ্ণতা বৃদ্ধিতে, সুতরাং একটা কথা উল্লেখ করে দিই, চার্লসের সূত্র অনুসারে কথাটা বলি, তাহলে জিনিসটা তার সূত্রকে প্রকাশ করছি যে সেটা তিনিও একটু খুশি হবেন যেখানেই থাকুন। দেয়ারফোর চার্লসের সূত্র অনুসারে 1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধিতে ওই গ্যাসের, প্রথমে বৃদ্ধির ক্ষেত্রে করছে, ওই গ্যাসের আয়তন বৃদ্ধি পাবে কতটা না, 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় ওই গ্যাসের আয়তনের 1/273 ঠিক আছে, কতটা পাবে আমি একদম লিখে লিখে করছি জিনিসটাকে। 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় ওই গ্যাসের আয়তনের 1/273। অর্থাৎ এখানে দুটো অংশ, তো দুটো জিনিস তৈরি হয়ে গেল। ঠিক আছে, আমি কথাটাকে পাশাপাশি লিখি, তাদের তোদের বুঝতে সুবিধা হবে। তাহলে কথাটার মানেটা কি দাঁড়াচ্ছে, 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় ওই গ্যাসের আয়তনের 1/273। এটা আমাদের কাছে চেঞ্জ হবে, সূত্রটা তো তাই বলেছে, যে চার্লসের সূত্রে বলেছে হচ্ছে আয়তন কতটা চেঞ্জ হবে 1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধিতে, না 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় ওই গ্যাসের আয়তনের 1/273। তাহলে 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় ওই গ্যাসের আয়তন, আমি ইচ্ছা করে এরটা আলাদা করে লিখেছি, এর 1/273। এবার আমরা একটু ছোটবেলায় চলে যাবো, 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় ওই গ্যাসের আয়তন এর 1/273। 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় ওই গ্যাসের আয়তন কত ধরেছি, V0। কত, V0। এবার এর মানে কি বোঝায়, সরল করতাম যখন আমরা ছোটবেলায়, একদম একদম প্রাইমারি লেভেলে যখন সরল করো অঙ্কগুলো করতাম, তখন এর মানে কি থাকতো, এর মানে হচ্ছে গুণ চিহ্ন। এর মানে কত, এর মানে হচ্ছে গুণ। ঠিক আছে, এর বলতে আমরা কি বুঝি, গুণ চিহ্ন বুঝি। তার 1/273, অর্থাৎ 1/273। সেটাকে আমরা লিখলে কিভাবে লিখবো, 2 × 1/3, সেটাকে আমরা কিভাবে লিখতে পারি, 2/3 লিখতে পারি। তাই এটাকে আমরা V0/273 লিখতে পারি। ঠিক আছে, তাহলে 1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধিতে ওই গ্যাসের আয়তন কতটা বৃদ্ধি পেল, V0/273। তাহলে বৃদ্ধি পেয়ে কতটা হলো, আমি ধরলাম আগে আমার কাছে 10 টাকা ছিল, বৃদ্ধি পেয়েছে 2, তাহলে বৃদ্ধি পেয়ে কতটা হয়েছে, 10 + 2 হয়েছে, অর্থাৎ 12 হয়েছে। প্রাথমিকভাবেই প্রথমে আমার কাছে 10 টাকা ছিল, কেউ আমাকে 2 টাকা দিয়েছে, আমার কাছে 2 টাকা বেড়েছে, বেড়ে কত টাকা হয়েছে, 10 + 2 অর্থাৎ 12 টাকা হয়েছে। অর্থাৎ প্রথমে কত ছিল, V0, এখন কতটা বেড়েছে, V0/273, বেড়ে কতটা হয়েছে, V0 + V0/273, পিছনের যোগফলটা। তাহলে সুতরাং সুতরাং 1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা আয়তন বৃদ্ধি পেয়েছে এতটা, সুতরাং 1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় ওই গ্যাসের আয়তন, তাহলে 1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় ওই গ্যাসের আয়তন কতটা হবে, সেটাকে যদি V1 দিয়ে ডিনোট করি, V1, সে V1টা কত হবে, যতটা আয়তন প্রাথমিক আয়তন ছিল তার সঙ্গে আবার এটা যোগ হয়েছে, অর্থাৎ V0 + V0/273।
যতটা প্রাথমিকভাবে ছিল, যতটা সে আবার অর্জন করেছে। আমার কাছে 10 টাকা ছিল, আমি আরো 2 টাকা পেয়েছি, তাহলে 10+2। V0 ছিল, V0/273 বেড়েছে, তাহলে হলো কতটা? V0+V0/273। তাহলে সেখান থেকে আমি যদি V0 কমন নিই, তাহলে V0, প্রথম V0টা হয়ে যাচ্ছে 1, আর পরের V0টা তো কমন চলে গিয়ে উপরে থাকছে 1, আর নিচে থাকছে 273। তাহলে V0 × 1 + 1/273। ঠিক আছে? বোঝা গেল? তাহলে এখান থেকে আমি একটা কোয়েশ্চেন জিজ্ঞাসা করতে পারি। আমি এখান থেকে একটা কোয়েশ্চেন তৈরি করতেই পারি। সেটা আমি পরে আসছে, এই লাইনটা স্টার মেরে রাখছি, পরে একটা এখান থেকে কোয়েশ্চেন জিজ্ঞাসা করবো আমি। ঠিক আছে? কারণ এখন আমি থিওরিটার মধ্যে ঘাটাতে চাইছি না। আমি এখনই একটা কোয়েশ্চেন বলে জিনিসটা আবার ঘেটে যাবে। আমি পুরো জিনিসটা কমপ্লিট করি, তারপরে এই স্টেপটাতে আমি স্টার মারে রাখলাম, এখানে একটা কোয়েশ্চেন আমি জিজ্ঞাসা করব। ঠিক আছে? আমাদের জানা জিনিসটাকে কিভাবে আমরা ঘোরাচ্ছি, কিভাবে জিনিসটাকে মানে জটিল করার চেষ্টা করছি, যে জটিল করে সেটাকে আমরা কিভাবে পরীক্ষায় কোয়েশ্চেন আসতে পারে, আমাদের জানা জিনিসটাকে কিভাবে আমাদের ভয় দেখাতে পারে কোয়েশ্চেনটাকে দিয়ে, সেটা কিন্তু আমরা নিজেরাই আগে থেকে তৈরি থাকবো। যখন আমরা ভয়টাকে আগে থেকে দেখে নেব, তখন কিন্তু পরীক্ষার হলে যখন সেটা আসবে, তখন সেটাকে নতুন লাগবে না, আর সেটাকে কোনো ভয় আমরা পাবো না, কারণ সেই ভয়টাকে তো আমরা আগে থেকে চিনি। ঠিক আছে? এই যে আমরা ভূতে ভয় পাই, তো ভূতটাকে যদি আমরা আগে থেকে দেখি, আমরা যদি দেখে নিই যে ভূতের সঙ্গে আমাদের যদি পরিচয় হয়ে যায়, তাহলে কিন্তু আমাদের ভূতের ভয় লাগবে না, কারণ তাকে আমরা চিনবো। যদিও দরকার নেই বাবা অত চেনার, আমরা এদিকটা করি, তো চিনে লাভ নেই। চিনতে গিয়ে তারপর কি থেকে কি হয়ে যাবে দরকার নেই, আমরা এদিকে অঙ্কের দিকে মন দিই। তো 1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় ওই গ্যাসের আয়তন V1 = V0 + V0/273। আচ্ছা, সুতরাং তাহলে এখান থেকে একটা কথা আমি বলতে চাই, যে 1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধিতে আয়তন বৃদ্ধি পায় V0/273। তাহলে সুতরাং আমি যদি এখন জেনারেল ভাবে করি, সাধারণ ভাবে T ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা দিয়ে অঙ্কটাকে নিয়ে আসি, কারণ পরীক্ষার সময় আমাদের অঙ্ক করতে গিয়ে T ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা থাকবে, তখন কিন্তু একের মধ্যে বসালে হবে না, টি এর ভ্যালুটা বসাতে হবে। তাই সেটা দিয়ে যদি আমরা জিনিসটাকে তৈরি করার চেষ্টা করি, তাহলে T ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধিতে আয়তন বৃদ্ধি পায়। T ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধিতে আয়তন বৃদ্ধি পাবে কতটা? না, V0/273। ঠিক, দুজনের কাছে বা একজনের কাছে যদি 10 টাকা থাকে, তাহলে 5 জনের কাছে কত টাকা থাকবে? 10 × 5 থাকবে না? 10 × 5 থাকবে না? তাহলে একজনের কাছে যদি V0/273 টাকা থাকে, তাহলে টি জনের কাছে কত টাকা থাকবে? এটা ইন্টু টি টাকা থাকবে। অর্থাৎ 1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধিতে আয়তন বৃদ্ধি যদি এতটা হয়, তাহলে টি ডিগ্রিতে কতটা বৃদ্ধি পাবে? এটা ইন্টু টি। তার মানে V0T/273। সুতরাং T ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় আয়তন হবে 1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা কিরকম হয়েছিল, দুটোকে যোগ করে দিয়েছিলাম, তাহলে T ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা আয়তন কতটা হবে? সেটাকে যদি আমি ভিটি নাম দিই, V∪T, যদি 0 ডিগ্রিতে V0 বলি, 1 ডিগ্রিতে V1 বলি, 2 ডিগ্রিতে যদি তার মানে V2, তাহলে টি ডিগ্রিতে কত? VT। তাই তো এভাবে নোটেশন করতে পারি, এইভাবে আমরা চিহ্নিত করতে পারি আয়তনগুলোকে। তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে যে কত ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা আয়তন বোঝাচ্ছে, টি মানে ভলিউম অর্থাৎ আয়তন বোঝাচ্ছে, আর কত ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় সেটা তার সাফিক্সে লেখা আছে, সেটা তার নিচে লেখা আছে। তাহলে ভিটি মানে কত হবে? ভিটি মানে হবে হচ্ছে যেটা V0 আয়তন ছিল, তার সাথে যতটা V0 থেকে বৃদ্ধি পেয়েছে, কতটা বৃদ্ধি পেয়েছে? V0T/273। তাহলে V0 যদি কমন নিই, তাহলে কত হলো? 1 + T/273।
ঠিক আছে, তাহলে ভিটির যে মানটা আমরা পাচ্ছি সেটা হচ্ছে ভিটি ইকুয়ালস টু v0 ইন্টু 1 প্লাস টি বাই 273। বোঝা গেল? তাহলে এইভাবে আমরা বয়েলের সূত্রের গাণিতিক রূপটাকে মানে চার্লসের সূত্রের গাণিতিক রূপটাকে প্রকাশ করতে পারি। কিন্তু চার্লসের সূত্রে যেহেতু বৃদ্ধি এবং হ্রাস উভয় কথাই বলা আছে, তাই পুরো জিনিসটাকে আমরা হ্রাসের কনসেপ্টেও কিন্তু আনতে পারি, হ্রাস করার কনসেপ্টেও কিন্তু নিয়ে আসতে পারি। তাহলে সেক্ষেত্রে পুরো লেখাটা সেম হবে, তোমাদের এখন লিখতে হবে না, আমি সেটাকে কপি পেস্ট করে দিতে পারবো, কপি পেস্ট করে দিচ্ছি। এবং সেক্ষেত্রে তোমাদের কিন্তু সেটাকে বুঝে নিতে হবে। তাহলে হ্রাসের ক্ষেত্রে জাস্ট কি হবে, কমবে। ঠিক আছে, আয়তন যখন আমি উষ্ণতা যখন কমাবো তখন আয়তনটাও কমে যাবে। অর্থাৎ যেটা v0 প্লাস v0 বাই 273 ছিল, প্লাস হয়েছিল বৃদ্ধি পেয়ে, প্রাথমিকের সঙ্গে প্লাস হয়ে তবে নতুনটা এসেছিল, এটা কিন্তু যেহেতু কমে যাবে, তাহলে v0 মাইনাস v0 বাই 273 হয়ে যাবে। ঠিক আছে, v0 বাই v0, v0 মাইনাস v0 বাই 273। ঠিক আছে, আমি শর্টে লিখে দিচ্ছি। ঠিক আছে, এখানে শর্টে তোমরা লিখেই নাও যে আবার উষ্ণতা হ্রাসের ক্ষেত্রে উষ্ণতা হ্রাসের ক্ষেত্রে ঘটনাটা কিরকম ঘটবে, উষ্ণতা হ্রাসের ক্ষেত্রে কিরকম ঘটনাটা আমাদের ঘটবে। অর্থাৎ যখন 1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধি বলেছিলাম আগের বার, এবার হ্রাস করলে কি হবে। তাহলে 1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা চার্লসের সূত্র অনুসারে 1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা হ্রাসে আয়তন হ্রাস পায় কতটা না, v0 বাই 273। v0 বাই 273। সুতরাং 2 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা হ্রাসে জাস্ট ঐকিক নিয়ম, হ্রাস পাবে কত, v0 × t ডিভাইডেড বাই 273। তাই তো, এটার সঙ্গে টি গুণ হয়ে গেল। 1 ডিগ্রিতে যদি এতটা হয় তাহলে টি ডিগ্রিতে এতটা হবে, পুরো আগের মতোই। এইবার জাস্ট চেঞ্জটা কোথায়, হ্রাস মানে মাইনাস করে দেবো। সুতরাং 0 ডিগ্রিতে ছিল, সেখান থেকে উপরের দিকে উঠেছিল যখন, তখন হচ্ছে টি ডিগ্রি সেলসিয়াস। তাহলে যখন হ্রাস পেলো তখন কি হবে, -t ডিগ্রি সেলসিয়াস হয়ে যাবে না। 0 থেকে হ্রাস পেলে তো নেগেটিভে চলে যাবে, এটা যখন বৃদ্ধি পেয়েছিল, আর এটা যখন হ্রাস পেয়েছিল। 0 ডিগ্রিতে আয়তন কত, 0 ডিগ্রিতে আয়তন হচ্ছে v0, আর এটাতে কত, এটা হচ্ছে vt। তাহলে এটা কি লিখবো, v-t। vt এর ফর্মুলা কি, v0 এর সঙ্গে অ্যাড হয়েছিল, অর্থাৎ v0 × 1 প্লাস 1 t/273 হয়েছিল। আর এবার সেটা কি হবে, v0 × 1 মাইনাস t/273। ঠিক আছে, এই ওয়ার্ড ডায়াগ্রামটা আমাদের মাথায় গেঁথে নিতে হবে একদম। যদি হ্রাস পায় তাহলে এখানে মাইনাস হবে, যদি বৃদ্ধি পায় তাহলে এখানে প্লাস হবে। তাহলে সুতরাং -t ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় আয়তন কত হবে না, v-t দিয়ে ডিনোট করতে পারি, চিহ্নিত করতে পারি v-t দিয়ে। এবং সেটা কত হবে, v0 আমি একবার এই ভেঙে লিখি, v0 মাইনাস যতটা হ্রাস পাচ্ছে তার মানে সেটা মাইনাস হয়ে যাবে প্রাথমিক থেকে, তবে তো কমবে, অ্যাড করলে তো সেটা আরো বেড়ে গেল, এটা তো হ্রাস পেলো না। তাহলে v0 কমন নিলে প্রথমটা থেকে যাচ্ছে 1 মাইনাস t/273, অর্থাৎ এই ভ্যালুটা, কোথায়, নিচের এই ভ্যালুটা। বোঝা গেছে?
তাহলে সুতরাং প্রত্যেকটা ক্ষেত্রে আমরা জিনিসটা বুঝতে পারছি যে ভি মাইনাস টি ইকুয়ালস টু তাহলে আমাদের কাছে এরকম, আর ভি টি ফর্মুলাটা হচ্ছে ওরকম। তাহলে সুতরাং চার্লসের সূত্রানুসারে আমরা যদি কম্বাইন করে লিখি তাহলে কি লিখতে পারি, ভি প্লাস টিও হতে পারে মাইনাস টিও হতে পারে। যদি প্লাস টি হয় তাহলে এখানে প্লাস থাকবে, যদি এখানে প্লাস হয় তাহলে এখানে প্লাস থাকবে, এখানে মাইনাস হলে এখানে মাইনাস থাকবে, সেই হিসাবে লিখছি। এটাই চার্লসের সূত্রের গাণিতিক রূপ। ঠিক আছে, ইহাই চার্লসের সূত্রের গাণিতিক রূপ। আমি একটু ডিটেলসে করলাম, একটু বড় করে করলাম বইয়ের থেকে, কিন্তু করলেও প্রত্যেকটা জিনিস কিন্তু নিখুঁতভাবে এখানে এক্সপ্লেন করা আছে, কেন এরকম হচ্ছে, কেন এই ফর্মুলাটা ডিরাইভ হচ্ছে। ঠিক আছে, প্রতিটা জিনিস কিন্তু সুন্দর করে নিখুঁতভাবে এখানে বলা রয়েছে। ঠিক আছে, আচ্ছা এখানে আমি যেটা বলতে চাইছিলাম সেটা হচ্ছে, এখানে একটা স্টার মেরেছিলাম, যে একটা কোয়েশ্চেন জিজ্ঞাসা করতে চাইছিলাম, যে 1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় গ্যাসের আয়তন, সেটা হচ্ছে V0 × 1 + 1/273। ঠিক আছে, তাহলে কেউ যদি আমাকে জিজ্ঞাসা করে এখন যে 1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় এবং 1 ডিগ্রি সেলসিয়াস এবং 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় গ্যাসের আয়তনের অনুপাত কত, আমাকে যদি কেউ জিজ্ঞাসা করে ওখান থেকে, সেই চাপে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় আয়তন এবং 1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় আয়তনের অনুপাত কত। এখানে কিন্তু আলাদা করে এই অঙ্কটার জন্য কিছু শেখার নেই, বা এই কোয়েশ্চেনটার জন্য কিছু শেখার আলাদা করে কিছু নেই, কারণ আমরা যেটুকুনি করলাম তার মধ্যে এর অ্যান্সার রয়েছে, তার মধ্যেই এর অ্যান্সার রয়েছে। 1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় যে আয়তনটা রয়েছে, আমরা আয়তনটা যে পেয়েছিলাম তার মধ্যেই অ্যান্সারটা কিন্তু লুকিয়ে রয়েছে, আমি স্টার যেখানে মেরেছি সেটা হচ্ছে এখান থেকে। ঠিক আছে, এটা হচ্ছে V0 × 1 + 1/273, সেটা হচ্ছে 1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় গ্যাসের আয়তন। ঠিক আছে, তাহলে স্থির চাপে নির্দিষ্ট যদি এটা অ্যান্সারটা করতেই হয় তাহলে সেটা কত হবে, স্থির চাপে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের ক্ষেত্রে জিরো ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় আয়তন কত V0, এবং 1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় আয়তন ইকুয়ালস টু V1, এবং সেই V1 এর ভ্যালু কত না, V0 × 1 + 1/273। এটাকে যদি আমরা এখন ভ্যালুটা বার করি, 273 হবে লসাগু, এবং এখানে 1 × 273 হয়ে যাবে, জাস্ট ভগ্নাংশের যোগ বিয়োগ, আর পাশেরটা একই থাকবে কারণ লসাগুটা তার নিচে রয়েছেই। তাহলে V0 ইন্টু কত হলো, 274/273, 273 + 1। তাহলে সুতরাং V1 সমান আমরা পাচ্ছি হচ্ছে V0 × 274/273।
তাহলে কি চেয়েছে, 0°C উষ্ণতার আয়তন ডিভাইডেড বাই 1°C উষ্ণতার আয়তন। কারণ অনুপাত মানে তো সেটাই বোঝাচ্ছে, প্রথমে যে থাকবে সে উপরে থাকে এবং কোয়েশ্চেনে যে সেকেন্ডে থাকে সে থাকে হচ্ছে তার নিচে বাই দিয়ে, অর্থাৎ উপরে V0 থাকবে, নিচে V1 থাকবে। তাহলে V1/V0, V0 কে নিচে নিচ্ছি আমি আগে, সেটা কত হলো 274 ডিভাইডেড বাই 273। কিন্তু আমার কিন্তু এইটুকুনি চাইবে না, আমাদের চাইছে হচ্ছে 0°C উষ্ণতার আয়তন ইস টু 1°, তার মানে V0 কে উপরে রাখতে হবে। এইটুকুনি লিখলে কিন্তু ঠিক করেও জিনিসটা ভুল হয়ে যাবে, মেন জায়গাটা করেও জিনিসটা কিন্তু ভুল হয়ে যাবে যদি না উল্টাই। যাকে কোয়েশ্চেনে প্রথমে বলবে তাকে প্রথমে রাখতে হবে, উপরে রাখতে হবে তাকে, তার প্রায়োরিটি আগে দিতে হবে। V0/V1 সেটা হয়ে যাবে তাহলে 273/276। সুতরাং নির্ণেয় অনুপাত কত না 274/273, 273 তাহলে এইভাবে আমরা কিন্তু অ্যান্সারটাকে করতে পারি। ঠিক আছে, জাস্ট যেটুকুনি জানি তার মধ্যেই কিন্তু এটা অ্যান্সারটা হয়ে গেল। ওকে, আচ্ছা, এই বয়েলের সূত্র বা চার্লসের সূত্রের সঙ্গে সঙ্গে আমাদের যেটা করতে হয় গাণিতিক রূপের অ্যাপ্লাই করে আরো প্রবলেম করতে হয়, এটাও কিন্তু একটা অঙ্কই হলো। আরো আমরা এর উপর অঙ্ক করব চার্লসের সূত্রের উপর। যেমন নেক্সট যে জায়গাটা আমরা আসছি, সেটা হচ্ছে চার্লসের সূত্রের সংক্রান্ত গাণিতিক সমস্যা, অর্থাৎ তার ম্যাথমেটিক্যাল নিউমেরিক্যাল প্রবলেমস চার্লসের সূত্রের উপর ডিপেন্ড করে। চার্লসের যে সূত্রটা আমরা পেয়েছি জাস্ট সেখান থেকে তার প্রবলেম কি বলেছে এখানে, কোন নির্দিষ্ট ভরের গ্যাসকে স্থির চাপে, কোন নির্দিষ্ট ভরের গ্যাসকে স্থির চাপে 0°C থেকে 273°C পর্যন্ত উত্তপ্ত করা হলো। তার মানে এটা যে চার্লসের সূত্র সেটা আমরা বুঝবো কি করে, কোন নির্দিষ্ট ভরের গ্যাস রয়েছে এবং গ্যাসটা স্থির চাপে রয়েছে। নির্দিষ্ট ভর স্থির চাপ, যখনই এটা পেয়ে যাব, অন্তত স্থির চাপ কতটা পেয়ে গেলেই আমরা বুঝে যাব এটা চার্লসের সূত্রের উপর ডিপেন্ড করে অঙ্কটা হবে। ঠিক আছে, তাই কোয়েশ্চেনটা চার্লসের সূত্র দিয়ে হবে কিনা সেটা বোঝার উপায় হচ্ছে নির্দিষ্ট ভর এবং স্থির চাপ। তাহলে সমাধানে আসা যাক। যেহেতু এক্ষেত্রে গ্যাসের ভর এবং চাপ স্থির, তাই এখানে চার্লসের সূত্র প্রযোজ্য। কার ফর্মুলা দিয়ে, বয়েলের সূত্র দিয়ে না চার্লসের সূত্র দিয়ে, সেটা আমরা ডিপেন্ড করবো হচ্ছে কে স্থির তার উপর। তাই এখানে চার্লসের সূত্র প্রযোজ্য। ঠিক আছে, তাহলে চার্লসের সূত্র যে আমরা অ্যাপ্লাই করব সেটাও আমরা লিখে দিলাম কেন করব। ঠিক আছে, লেখার মানটা, লেখার স্ট্যান্ডার্ডটা এগুলোকেই কিন্তু এই কথাগুলোই উন্নত করবে। লেখা সবাই লিখবে, ক্যালকুলেশন সবাই করবে, কিন্তু একটা খাতার সঙ্গে একটা খাতার ডিফারেন্স কিন্তু এইসব জায়গাতেই তৈরি হবে। এবং সেই ডিফারেন্স তৈরি করতে গেলে প্রত্যেকটা ভিডিও কিন্তু এতটাই মন দিয়ে লিখতে হবে এবং মন দিয়ে দেখতে হবে, মন দিয়ে ফলো করতে হবে, এবং সেই লেখাগুলোকেই কিন্তু আমাদের মেনটেন করে চলতে হবে থ্রু আউট দি ইয়ার। এবার উষ্ণতার পরিবর্তন কি হয়েছে, 0° থেকে 273°C পর্যন্ত উত্তপ্ত করেছে। উত্তপ্ত করেছে মানে উষ্ণতা বেড়েছে, উষ্ণতা বৃদ্ধি পেয়েছে। উত্তপ্ত করে মানে কিন্তু জিনিসটা ঠান্ডা হয়ে যাওয়া না, উত্তপ্ত করা মানে জিনিসটা গরম হচ্ছে। গরম এমনি এমনি হয় না, সেটার উষ্ণতা বেড়েছে বলে হয়েছে। অর্থাৎ 273° পর্যন্ত এখানে উষ্ণতা ইনক্রিজ করেছে, উষ্ণতা বৃদ্ধি পেয়েছে, তাই প্লাসের ফর্মুলাটা নেবো, নট মাইনাসের।
ঠিক আছে, তাহলে এখানে মনে করি 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় গ্যাসের আয়তন ইকুয়ালস টু V0। সুতরাং T ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় গ্যাসের আয়তন কত হবে, সেটা হচ্ছে VT। সেটাকে কিভাবে লেখা হয় না, V0 ইন্টু 1 + T/273। সুতরাং তাহলে টি ইকুয়ালস টু 273 ডিগ্রি সেলসিয়াস হয় গ্যাসের আয়তন, তাহলে সেক্ষেত্রে কত হবে, সেক্ষেত্রে V 273, টি এর জায়গায় 273, V0 এর জায়গায় V0, 1 + T এর জায়গায় যেখানে যেখানে টি সেখানে সেখানে 273, কারণ 273 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বলছে, আর নিচে 273 ছিলই, তাহলে এটা কেটে গিয়ে 1 থাকলো। তাহলে V0 × 1 + 1, অর্থাৎ V0 × 2 বা 2V0, সেটা কার ভ্যালু, সেটা হচ্ছে V 273 এর ভ্যালু, V 273 ইকুয়ালস টু 2V0। তাহলে আমাদের জিজ্ঞাসা করেছে যে গ্যাসটির পরম আয়তনের সঙ্গে তার প্রাথমিক আয়তনের সম্পর্ক নির্ণয় করে। পরম আয়তন মানে হচ্ছে 273, V 273, যেটা অন্তিম আয়তন। পরম আয়তন মানে অন্তিম আয়তন, যেটা অপরিবর্তিত আয়তন সেটা। তার সঙ্গে প্রাথমিক আয়তন মানে হচ্ছে V0। তাহলে সুতরাং গ্যাসটির পরম আয়তন, পরম বা পরিবর্তিত বলতে পারি, বা অন্তিম বলতে পারি, আয়তন V 273 তার প্রাথমিক আয়তনের তার প্রাথমিক আয়তনের অর্থাৎ V0 তার আয়তনের দ্বিগুণ, অর্থাৎ 2V0 হয়েছে মানে কি ডবল হয়েছে, প্রাথমিক যে V0 আয়তন ছিল তার ডবল হয়ে গেছে V 273, অর্থাৎ 273 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় গ্যাসটি যে আয়তন অর্জন করেছে সেই আয়তনটা কিন্তু V0 উষ্ণতায় যে আয়তন রয়েছে তার ডবল। ঠিক আছে, তার আবার ডবল। ওকে, তাহলে এটা হচ্ছে অঙ্কটা রয়েছে আমাদের এরকম ভাবে যে আমাদের সাধারণত উষ্ণতার একটা চেঞ্জ দিয়ে দেবে, সেই উষ্ণতার চেঞ্জ থেকে আমাদের বার করতে হবে আয়তনের কি চেঞ্জ হবে। ঠিক আছে, এরকম ভাবে কোয়েশ্চেনটা আসবে, চার্লসের সূত্র সংক্রান্ত যে গাণিতিক সমস্যাগুলো সেগুলো ঠিক এই ধরনের প্রবলেম করবে। ওকে, চার্লসের সূত্র সংক্রান্ত আমি আলাদা করে ক্লাস করাবো, সেখানে বিভিন্ন ধরনের আরো প্রবলেম সলভ করাবো। এছাড়া চার্লসের সূত্রের আরো একটা রূপ হয়, সেই রূপটা আমরা এর পরের ক্লাসে শিখবো, তখন কিন্তু সেই ফর্মুলা দিয়ে মেনলি অঙ্ক হয়। ঠিক আছে, চার্লসের সূত্রের যে মেন অঙ্কগুলো কিন্তু সেই ফর্মুলাটা দিয়ে মূলত হয়। ওকে, আচ্ছা, এইবার আমরা যেটা জানবো সেটা হচ্ছে চার্লসের সূত্রে তাই দুটো অঙ্ক আপাতত করলাম, আরো অঙ্ক আমরা করবো, তার জন্য আলাদা করে একটা ক্লাস আমি করাবো, সেখানে শুধু চার্লসের সূত্র, বয়েলের সূত্রের অঙ্কই হবে, কোনো থিওরি নয়। এবং তার জন্য কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলে চোখ রাখতে হবে প্রতিনিয়ত। নেক্সট আমরা যেটা শিখবো সেটা হচ্ছে চার্লসের সূত্র থেকে আয়তন বনাম সেলসিয়াস উষ্ণতার লেখচিত্র, অর্থাৎ ভি ভার্সেস স্মল টি গ্রাফ, যেটা চার্লসের সূত্র থেকে আমরা পাই, চার্লসের সূত্র থেকে। ঠিক আছে, তাহলে সূত্রটা আমি বয়েলের সূত্র যখন গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন করেছিলাম সেখানে একটা ফরম্যাট লিখে দিয়েছিলাম, সেখানে একটা আমরা পুরো টেকনিক লিখে দিয়েছিলাম, এবং কোন ইকুয়েশন কোন গ্রাফকে নির্দেশ করে, সেটা সরলরেখাকে নির্দেশ করে নাকি সমপরাবৃত্তকে নির্দেশ করে, নাকি মূলবিন্দুগামী কোনো সরলরেখাকে নির্দেশ করে, নাকি এক্স অক্ষের সঙ্গে সমান্তরাল কোনো সরলরেখাকে নির্দেশ করে, প্রত্যেকটা জিনিস, ইচ অ্যান্ড এভরি জিনিস কিন্তু আমরা ভালো করে সেখানে মেনশন করে দিয়েছিলাম। ঠিক আছে,
সেই ভিডিওটা আমাদের অবশ্যই দেখে নিতে হবে। অবশ্যই যদি না দেখা থাকে আমাদের সেটা কিন্তু একবার দেখে নিয়ে খাতায় নোট ডাউন করে নিতে হবে। তাহলে চার্লসের সূত্র থেকে আমরা কি পাচ্ছি? তাহলে স্থির চাপে নির্দিষ্ট ভরের, আমি এতবার লিখবো কথাগুলো যাতে তোমাদের মাথায় এমনিতে না পড়লেও মুখস্থ হয়ে যায়, চাইলেও যাতে ভুলতে না পারো। স্থির চাপে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের ক্ষেত্রে 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় আয়তন ইকুয়ালস টু V0 এবং 2 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় আয়তন ইকুয়ালস টু VT হলে চার্লসের সূত্রানুসারে চার্লসের সূত্রানুসারে তিনি কি বলেছেন না, VT ইকুয়ালস টু, গাণিতিক রূপটায় কি পেয়েছে, VT ইকুয়ালস টু V0 ইন্টু 1 প্লাস T/273। VT ইকুয়ালস টু V0 ইন্টু 1 প্লাস T/273। ঠিক আছে, VT ইকুয়ালস টু V0 ইন্টু 1 প্লাস T/273। তাহলে সেটাকে আমরা এখন গাণিতিক ভাবে প্রকাশ করব। তার জন্য আমাদের জাস্ট একটা গ্রাফ আমাদের মনে রাখতে হবে। সেটা হলো, যদি এক্স ওয়াই দিয়ে সমীকরণটা y ইকুয়ালস টু mx প্লাস c আকারে হয়, mx প্লাস c আকারে হয়, তাহলে সেটা একটা সরলরেখাকে নির্দেশ করে। ঠিক আছে, যেখানে এমটা কি, এমটা হচ্ছে নতি, আর সিটা কি, সিটা হলো y অক্ষের ছেদিতাংশ। y অক্ষের ছেদিতাংশ। তাহলে এটাকে যদি আমরা y ইকুয়ালস টু mx প্লাস c আকারে প্রকাশ করি, আমি কি বনাম কি গ্রাফ বলছি না, v ভার্সেস t গ্রাফ, অর্থাৎ আয়তন ভার্সেস উষ্ণতার গ্রাফ, সেটা বার করার চেষ্টা করছি। ঠিক আছে, তাহলে এখানে লিখি যে বা দিয়ে লিখতে পারি ভিটি ইকুয়ালস টু, যদি ব্রেক করে দিই তাহলে পাচ্ছি V0 প্লাস V0/273 ইন্টু টি। এখানে ভ্যারিয়েবল হচ্ছে কে কে, সেটা মনে রাখতে হবে। এখানে চলরাশি কে কে কার মাধ্যমে প্রকাশ করব সেটা আমাদের অবশ্যই মনে রাখতে হবে। সেটা হলো ওয়াইটা হচ্ছে এখানে ভিটি, আর এক্সটা হলো এক্সটা হলো টি, উষ্ণতাটা উষ্ণতাটা হচ্ছে টি এবং ওয়াইটা হচ্ছে ভিটি। তাহলে সেটা যদি বসাই, তাহলে ভিটি ইকুয়ালস টু আমরা পেয়ে যাচ্ছি V0/273 ইন্টু টি প্লাস V0। সেটা কার মতো হচ্ছে, এই সমীকরণটা কার মতো দেখতে হচ্ছে, y ইকুয়ালস টু mx প্লাস c এর মতো দেখতে হচ্ছে, তাই তো? ইয়া y ইকুয়ালস টু mx প্লাস c এর অনুরূপ। যেখানে যেখানে ওয়াইটা আমি কাকে ধরছি, ভিটি কে, ওয়াই কে ধরা হচ্ছে যে ভিটি, এবং এক্স কে ধরা হচ্ছে টি। যেখানে ওয়াই হচ্ছে ভিটি, এক্স হচ্ছে টি, নতি যেটাকে আমরা বলছি এম, সেই এমটা কত, এমটা হচ্ছে V0/273, এবং যে কনস্ট্যান্টটা, যে ওয়াই অক্ষের ছেদিতাংশটা রয়েছে, যে ছেদিতাংশ রয়েছে, ছেদিতাংশ সি, সেটা কত, সেটা হচ্ছে এখানে V0। যদি কম্পেয়ার করি, এটা যদি y ইকুয়ালস টু mx প্লাস c এর সঙ্গে কম্পেয়ার করি, তাহলে এটাই হচ্ছে y, এমটা হচ্ছে এটা, টিটা হচ্ছে এক্স, আর সিটা হচ্ছে V0। ঠিক আছে, তাহলে সুতরাং
সুতরাং ভিটি কে বা ভিটি কে অনুরূপ, ঠিক আছে। এখানে একবারে একটা কথা লিখেছি, যা একটি সরল রেখাকে নির্দেশ করে। এটা কাকে নির্দেশ করে বলে দিয়েছিলাম না, ওয়াই ইকুয়ালস টু এম এক্স প্লাস সি একটা সরল রেখাকে নির্দেশ করে, সরল রেখাকে নির্দেশ করে। তাহলে ভিটি কে ওয়াই অক্ষ বরাবর এবং টি কে এক্স অক্ষ বরাবর স্থাপন করলে একটি সরল রেখা পাওয়া যায়। একটি সরল রেখা পাওয়া যায়। যার নতি কত, নতি হচ্ছে এটা, আর ছেদিতাংশ কত, v0। যার নতি সেটা হচ্ছে v0/273 এবং y ছেদিতাংশ, ঠিক আছে। এই যেভাবে লিখে দিচ্ছে, এই লেখাটা যদি লিখতে পারো তাহলে এইগুলোই কিন্তু পরীক্ষকের বা এক্সামিনারের দৃষ্টি আকর্ষণ করবে। তারা কিন্তু খাতাটার প্রতি একটা আলাদা, তাদের একটা ভালোবাসা জন্মাবে, যে না এতটা সুন্দর করে সে জিনিসগুলোকে এক্সপ্রেস করেছে ক্লাস 10 লেভেলে এসেও। এবং ওয়াই ছেদিতাংশ ইকুয়ালস টু হচ্ছে v0। তাহলে গ্রাফটা কিরকম দেখতে হবে, এবার গ্রাফটা আমরা আঁকবো। গ্রাফটা কিরকম দেখতে হবে সেটা এবার আমরা দেখব, ঠিক আছে। এবার আমরা গ্রাফের নেচারটাকে বুঝে নেবো এখান থেকে। ওকে, তো গ্রাফটা কি বলেছে, গ্রাফটা হচ্ছে একটা সরল রেখা। কিরকম না, গ্রাফটা হলো একটা সরল রেখা। ওকে, তাহলে সরল রেখা যেহেতু, সেটা প্রথমে এক্স ওয়াই অ্যাক্সিস আঁকবো। প্রথমে এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিসটা আঁকবো। এটা হয়ে গেল আমাদের কাছে এক্স অ্যাক্সিস। ছবিটা যেভাবে আঁকছি সেভাবে আঁকার চেষ্টা করো। এটা হয়ে গেল এক্স অ্যাক্সিস। আর ওয়াই অ্যাক্সিস হচ্ছে কিরকম, এরকম টাইপের কিছু একটা হবে। তার লম্ব হয় এক্স অক্ষ ওয়াই অক্ষ, সেটা আমরা গ্রাফের সময় জানি। এবার আমাদের কি করতে হবে, এবার আমাদের কি করতে হবে, তাহলে সরলরেখাটা কিরকম ভাবে পাবো। এবার আমরা যেটা পাবো সেটা হচ্ছে সরলরেখা পাবো একটা, ঠিক আছে। সরলরেখাটা সাধারণত এরকম টাইপের হয়। আমি আগে এঁকে নিই, তারপর তোমরা বুঝে সুঝে আঁকবে, ঠিক আছে। এরকম টাইপের ছবিটা হয়, যেখানে এই অ্যাঙ্গেলটা যেটা তৈরি হয়েছে সেটা আপাতত আমি লিখে দিচ্ছি। পরে যখন আমরা মাধ্যমিকে তোমাদের এখানেই ক্লাস 10 অঙ্কের মধ্যে ত্রিগোণমিতির জায়গাটা করাবো, তখন কিন্তু সেই অ্যাঙ্গেলটা সম্পর্কে তোমাদের প্রকৃত সম্মুখ ধারণা তৈরি হবে, সেভাবেই তখন করাবো। এটা হচ্ছে এক্স অ্যাক্সিস এদিকে, এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস, আর এদিকে হচ্ছে ওয়াই ড্যাশ, ঠিক আছে। আর এখানে অরিজিন মূলবিন্দুটা তো রয়েছেই। এবার এখানে একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে এটাকে আমরা টি অ্যাক্সিস বলছি, আর এদিকে বলছি হচ্ছে ভিটি। এদিকে আমরা বলছি ভিটি অ্যাক্সিসটা বা শুধু ভিটা। ওকে, এইবার এই যে জায়গাটা তৈরি হয়েছে, এই যে জায়গাটা তৈরি হয়েছে, যেটা সেটাকেই আমরা বলছি হচ্ছে ওয়াই ছেদিতাংশ। সেটাকে আমরা বলি হচ্ছে ওয়াই ছেদিতাংশ, যেটার ভ্যালু হচ্ছে v0। অর্থাৎ এই যে পয়েন্টটায় কাট করবে, ঠিক আছে, এই ভিটি ভার্সেস টি গ্রাফটা, অর্থাৎ আয়তন ভার্সেস উষ্ণতার গ্রাফটা, ভিটি অক্ষকে বা ওয়াই অক্ষকে যে বিন্দুতে ছেদ করে তার স্থানাঙ্ক কত হবে, তার স্থানাঙ্ক হবে হচ্ছে v0, যেহেতু ওয়াই অক্ষের উপর তাই এক্স স্থানাঙ্ক 0। এবং আমরা জানি যে ওয়াই অক্ষের উপর অবস্থিত যে কোনো বিন্দুর এক্স স্থানাঙ্ক 0 হয়, এবং যেহেতু এখান থেকে এই দূরত্বটা v0, তাই ওয়াই স্থানাঙ্কটা হবে v0। ক্লাস 9 কিন্তু আমরা স্থানাঙ্ক জ্যামিতির কনসেপ্ট পড়েছি। আর এই যে জায়গাটা, এই যে জায়গাটা যেখানে গিয়ে আমাদের এক্স অক্ষকে বা টি অক্ষকে ছেদ করছে, সেই জায়গাটাতে কি হবে, সেই জায়গাটাতে হবে হচ্ছে ওয়াই স্থানাঙ্কটা 0।
ওয়াই স্থানাঙ্কটা শূন্য, কিন্তু ওয়াই স্থানাঙ্ক শূন্য হতে গেলে এক্স স্থানাঙ্কটা কত হতে হবে সেটা আমাদের জানতে হবে। সেটা জানতে গেলে আমরা যেটা করব সেটা হচ্ছে ভিটি ইকুয়ালস টু জিরো করতে গেলে আমরা কি পাচ্ছি, ভিটি ইকুয়ালস টু জিরো মানে হচ্ছে ভি জিরো ইন্টু ওয়ান প্লাস টি বাই 273, এটা হচ্ছে ভিটির মান, সেটা শূন্য। তাহলে সেখান থেকে আমরা কি পাচ্ছি, ওয়ান প্লাস টি বাই 273, সেটা শূন্য। কারণ ভি জিরো তো আর শূন্য না, ভি জিরো একটা আয়তন রয়েছে 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায়, একেবারে আয়তন কখনো শূন্য হয়ে যাচ্ছে না। কিন্তু ওয়ান প্লাস টি বাই 273 ইকুয়ালস টু জিরো, তার মানে টি বাই 273 ইকুয়ালস টু ওয়ানটা দিয়ে গেলে -1, তাহলে টি ইকুয়ালস টু পাচ্ছি 273টা -1-এর সঙ্গে গুণ করে -273, অর্থাৎ এখানে যেটা রয়েছে তার ভ্যালু হচ্ছে -273। ঠিক আছে, -273, অর্থাৎ এই যে গ্রাফটা সেটা -273 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় গিয়ে আমাদের টি অক্ষকে ছেদ করছে, টি অক্ষকে ছেদ করছে। এই যে ডিগ্রি সেলসিয়াসটা কত এখানে, -273 ডিগ্রি সেলসিয়াস, সেখানে গিয়ে টি অক্ষকে ছেদ করছে। এবং এই যে -273 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা, এটা আমাদের একটা বিশেষ গুরুত্বপূর্ণ একটা ভ্যালু, গুরুত্বপূর্ণ একটা কনসেপ্ট, গুরুত্বপূর্ণ একটা জিনিস, যেটা সম্পর্কে আমরা নেক্সট ক্লাসে ডিটেলসে একদম সুন্দর করে পাই টু পাই আলোচনা করব, এবং সেখান থেকে পরীক্ষা কোয়েশ্চেন আসবেই আসবে। এই -273 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতাকে ঘিরে বিভিন্ন আলোচনা রয়েছে, গুরুত্বপূর্ণ আলোচনা রয়েছে, সেগুলো কিন্তু আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে, পড়তে হবে, জানতে হবে। সেই ডিগ্রি সেলসিয়াস এটা জাস্ট একটা নর্মাল ভ্যালু নয়, এটা নিয়ে কিন্তু ডিটেলস আলোচনা এই চ্যাপ্টারে আমাদের জানতে হবে। এই -273 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা কোনো জাতীয় উষ্ণতা নয়, অন্তত এই চ্যাপ্টারের জন্য তো নয়। ঠিক আছে, সেটা নিয়ে যে ডিটেলস আলোচনা সেটা আমরা নেক্সট ক্লাসে করব। শুধু এইটুকুনি বলে রাখলাম, এই -273 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতাকে বলা হয় পরম উষ্ণতা বা অ্যাবসলিউট টেম্পারেচার। ঠিক আছে, এটা নিয়ে নেক্সট ক্লাসে আলোচনা হবে। আর এই অ্যাঙ্গেলটা, এখানে যে কোণ একটা তৈরি হয়েছে, সেই কোণটা কত, সেই কোণটাকে যদি আমি থিটা বলি, সেই কোণটার ভ্যালুটা আমি শুধু লিখে রাখছি, এটাকে যদি থিটা দিয়ে ডিনোট করি, এটাকে থিটা বলা হয়। সেই থিটার মানটা হবে হচ্ছে ট্যান ইনভার্স যে ভি0/273, এই নতির যে ভ্যালুটা সেটা ভি0/273। ঠিক আছে, এখানে লেখার জায়গাটা নেই, আমি এখানে উপরে লিখে দিচ্ছি বা ছোট করে লিখে দিই, তাহলে জিনিসটা সুন্দর হবে। ঠিক আছে, এখানে যদি ধরিয়ে দিই থিটা ইকুয়ালস টু ট্যান ইনভার্স বলা হয় ভি0/273। আপাতত আমি বলে রাখলাম, ইন ফিউচার এটা সম্পর্কে ইনভার্সের যে প্রপার্টি সেটা আমরা হায়ার স্টাডিজে গিয়ে শিখবো 11-12-এ, কিন্তু অ্যাঙ্গেলটা এরকম ভাবে দেখতে হবে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে প্রকৃতপক্ষে আমাদের কার গ্রাফ, না ভি ভার্সেস টি গ্রাফ। ঠিক আছে, তো এবার যদি আমাদের এখান থেকে একটা কোয়েশ্চেন দেয় যে এই গ্রাফটারই বিভিন্ন চাপে এই গ্রাফটা দেখাতে, অর্থাৎ সমচাপ রেখাগুলো অঙ্কন করতে। ঠিক আছে, অর্থাৎ কোয়েশ্চেনটা যদি এরকম ভাবে বলে যে P1, P2, P3, যেখানে P1 গ্রেটার দেন P2 গ্রেটার দেন P3, এরকম ভাবে যদি বলে চাপে সমচাপ রেখাগুলি অঙ্কন করো, সমচাপ চাপে ভি ভার্সেস টি সমচাপ রেখাগুলি অঙ্কন করো। সমচাপ রেখাগুলি অঙ্কন করো যদি বলে, তাহলে সেক্ষেত্রে আমরা কি করব, জাস্ট পুরো সেম জিনিস হবে। ঠিক আছে, পুরোপুরি কিন্তু সেম জিনিস হবে। সমচাপ রেখা অঙ্কন করতে বললে একদম উপরে যে গ্রাফটা আমরা আঁকলাম এক্স্যাক্টলি সেই গ্রাফটাই কিন্তু আমাদের আঁকতে হবে আবার, কিন্তু সেখানে তিনটে উষ্ণতা আলাদা আলাদা করে আঁকতে হবে। অর্থাৎ আমরা যদি এটা বলেই, তাহলে সেক্ষেত্রে আমরা এই জিনিসটা পুরো কপি পেস্ট করবো, এই জিনিসটা কিন্তু পুরোপুরি কপি পেস্ট করে দেব। ওকে, এই লেখাটুকু গ্রাফটা আমরা একটার মধ্যে আঁকবো, সেক্ষেত্রে এই গ্রাফটা আলাদা করে আঁকার কোনো প্রয়োজন নেই। আমি একটু সিম্পলিফাই করে দিচ্ছি গ্রাফটা, যে কি আঁকবো সেক্ষেত্রে।
ঠিক আছে, যারা এত কিছু উপরের গ্রাফটার মতো আঁকতে পারবে না তাদের জন্য আমি বলে দিচ্ছি এখানে কি করবে তারা। কিন্তু চেষ্টা করবে, আমি প্রথম যেটা বলছি সেটাই আঁকার চেষ্টা করতে। ঠিক আছে, তাদের জিনিসটা লেখাটা সুন্দর হবে, ভালো হবে, এবং লেখার মানটাও কিন্তু অনেকটা বাড়বে। ওকে, তাহলে আমি যদি সমচাপ রেখাগুলো বিভিন্ন উষ্ণতায় অঙ্কন করতে হয়, তাহলে প্রথমে যে লেখাটুকু সেটা কিন্তু সেম হবে, যে নেচার কি হবে গ্রাফে সেটা একটা সরলরেখা হবে, যার নতি হবে হচ্ছে V0/273, এবং যার ওয়াই অক্ষের চৈতাংশ বা ওয়াই তৃতীয়াংশ হবে হচ্ছে V0। ঠিক আছে, তাহলে এবং গ্রাফটা কিরকম হবে বা সেটা আমি এখানে দেখাচ্ছি, এখানে গ্রাফটা কিরকম দেখতে হবে। তাহলে গ্রাফটা হবে হচ্ছে, এই হচ্ছে আমাদের কাছে টি অ্যাক্সিস অর্থাৎ এক্স অ্যাক্সিস, এবং এটা হচ্ছে আমাদের কাছে ভি অ্যাক্সিস বা ভিটি অ্যাক্সিস, বা যেটাকে হচ্ছে অ্যাকচুয়ালি ওয়াই অ্যাক্সিস এখানে। তাহলে এখানে যে গ্রাফটা দেখতে হবে সেটা হচ্ছে এরকম টাইপের আসবে। ঠিক আছে, এখানকার যে গ্রাফটা হবে সেটা হবে হচ্ছে সামথিং এরকম টাইপের। আমি একে দেখাচ্ছি পুরো জিনিসটা, এখন আঁকু, আমি আগে পুরো কমপ্লিট করি তারপর তোমরা আঁকবে। আমাদের নর্মালি আগের যে গ্রাফটা হয়েছিল সেটা হচ্ছে একটা জাস্ট এরকম ছিল, তারপর সেটা অ্যারো দিয়ে আমি বাড়িয়ে দিয়েছিলাম। কিন্তু এবার যেহেতু তিনটে উষ্ণতা দেখাতে বলেছে, তাহলে একটা এরকম টাইপের যাবে একই পয়েন্ট থেকে, আবার সেই পয়েন্ট থেকে একটা এরকম ভাবে যাবে। ঠিক আছে, গিয়ে সেটা আস্তে আস্তে বেরিয়ে যাবে। আমি একটা কাজ করতে পারি, এটাকে একটু নামিয়ে দিই, তাহলে ছবিটা আঁকতে সুবিধা হবে, কারণ তিনটে জিনিস সেখানে দেখাতে হবে। আমি নামিয়ে দিলে কি হবে, একটু ছবিটা আঁকতে আমাদের সুবিধা হবে, নাহলে অনেক জিনিসটা উপরের দিকে উঠে যাবে। ওকে, এবার বাকি গ্রাফটুকু আমরা এঁকে দেখাচ্ছি। একটা লাইন এভাবে যাবে, একটা লাইন এইভাবে যাবে। ওকে, তারপর একটা যাবে হচ্ছে এইভাবে। তাহলে এই হচ্ছে সমচাপ রেখাগুলো এখানে অঙ্কন করা হলো। ঠিক আছে, একদম তোমরা কিন্তু পেন্সিল দিয়ে খাতা স্ট্রেট লাইন করে আঁকবে, অর্থাৎ কিরকম ভাবে আঁকবে, নর্মালি নিচের দিকে স্কেল দিয়ে টানতে থাকবে, আর যখন লাস্টের দিকটা আসবে তখন ডট ডট করে দেবে স্কেল বরাবরই। স্কেলটা এখানে বসানোই থাকলো, তার উপর দিয়ে তোমরা এটা স্ট্রেট করবে আর ডট 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 করতে করতে যাবে, তাহলে একদম স্ট্রেট থাকবে লাইনটা। এটা কিন্তু কোনো ব্রেকিং নেই। ঠিক আছে, আমি যেহেতু ভেঙে ভেঙে এঁকেছি এখানে, খাতায় স্কেল দিয়ে আঁকলে কিন্তু জিনিসটা আরো বেশি সুন্দর হবে তোমাদের। ঠিক আছে, এখানে আমাদের অরিজিনটা রয়েছে, এদিকে এদিকে রয়েছে টি অ্যাক্সিস, এদিকে রয়েছে ভিটি, এদিকে আমাদের আছে হচ্ছে ভিটি অ্যাক্সিস। ঠিক আছে, উপরের দিকটাতে অর্থাৎ এক্স অক্ষ বরাবর আমি টি কে প্লট করেছি, যেরকম ভাবে বলেছি যে ভিটি কে ওয়াই অক্ষ বরাবর, এবং টি কে ভিটি অথবা শুধু ভিও বলা যায়। ঠিক আছে, আর টি কে যদি এক্স অক্ষ বরাবর প্লট করি, স্থাপন করি, করে যদি লেখচিত্র অঙ্কন করি, তাহলে একটা সরলরেখা পাবো। তাহলে কি পাবো, একটা সরলরেখা পাবো, যেখানে প্রত্যেকটা সরলরেখায় কিন্তু এরকম টাইপের দেখতে হবে, একটা P1 চাপে, একটা P2 চাপে, একটা হচ্ছে P3 চাপে। ঠিক আছে, এখানে আমি এবার কোনটা P1 কোনটা P2 এর জন্য কোনটা P3 এর জন্য আমাকে কোয়েশ্চেনে দিয়েছে হচ্ছে P1 গ্রেটার দেন P2 গ্রেটার দেন P3। P1টা বড়, P2টা তার চেয়ে ছোট, P3টা আরো ছোট। ঠিক আছে, তাহলে সবসময় আমরা একটা মাথায় রাখবো যে বড় যে গ্রাফটা হবে, যে গ্রাফটা মানে যেটা সবচেয়ে বড় উষ্ণতার জন্য যেটা হবে, ঠিক আছে, সেই গ্রাফটা কিন্তু এক্ষেত্রে নিচে থাকবে। এইটুকুনি আমরা মাথায় রেখে করব। ঠিক আছে, যেমন এখানে আমাদের ক্ষেত্রে P1টা সবচেয়ে বড়, তাহলে P1 এর গ্রাফ নিচে থাকবে, P2 এর গ্রাফ তার উপরে থাকবে, P3 এর গ্রাফ তার উপরে থাকবে, ছোটটার গ্রাফ এক্ষেত্রে উপরে ওঠে। বয়লের সূত্রের সঙ্গে এখানে একটু ডিফারেন্স রয়েছে, কারণ বয়লের সূত্রে ব্যস্তানুপাতিক সম্পর্ক, এখানে একটু সমানুপাতিক সম্পর্ক। তাহলে সবসময় বড় যেটা হবে, যদি P3 যেহেতু বড় চাপ, বেশি চাপ, তার গ্রাফটা নিচে থাকবে, আর P2টা তারপরে থাকবে, আর P1 যেটা ছোট চাপ সেটা উপরে থাকবে। যদি এখানে P1টাকে বড় বললে P1টা নিচে থাকবে। কোয়েশ্চেনে যেহেতু P1টাকে বড় বলেছে, তাহলে P1টা আমাদের কাছে থাকবে হচ্ছে একদম নিচে, তারপর P2, তারপর P3। এটা কিন্তু খুব খেয়াল করে খুব সচেতন ভাবে করতে হবে যদি পরীক্ষায় আসে। ঠিক আছে, আমি কিন্তু কঠিন সোজা সমস্ত রকম প্রশ্নের জন্য প্রস্তুত করানোর চেষ্টা করছি তোমাদের।
তো সেক্ষেত্রে যদি কোয়েশ্চেনে আসে আমাদের কিন্তু খুব ভালো করে দেখে নিতে হবে কাকে বড় দিয়েছে, যাকে বড় দেবে সে নিচে থাকবে, যাকে বড় দেবে সে নিচে থাকবে। এক্ষেত্রে আমরা কি মনে রাখবো এই গ্রাফটা আঁকার সময়? এই গ্রাফটা আঁকার সময় আমরা কি মনে রাখবো? বড়টা নিচে থাকবে। কি মনে রাখতে হবে? মনে রাখতে হবে হচ্ছে বড় পি নিচে থাকবে। এইটুখানি মনে রেখে গ্রাফটা কিন্তু আমরা আঁকবো। ঠিক আছে, বড় পিটা নিচে থাকবে। আর এখানে যে পয়েন্টটা থাকবে সেটা কিন্তু অলওয়েজ -273 ডিগ্রি সেলসিয়াস, -273 ডিগ্রি সেলসিয়াস। এখানটাতে টি এর যে মানটা সেটা হচ্ছে -273 ডিগ্রি সেলসিয়াস। ঠিক আছে, যদি আমাদের এখানে একটা আরো বেশি কঠিন করার চেষ্টা করে, একটা ঘুরিয়ে একটা কোয়েশ্চেন দেয়, যে প্রবলেমটা ধরলাম এরকম ভাবে বলছে আমাদের, জাস্ট ঘুরিয়ে দিল কোয়েশ্চেনটা একটুখানি, জাস্ট শর্ট কোয়েশ্চেন আকারে দিল, যে চার্লসের সূত্রানুসারে, চার্লসের সূত্রানুসারে ভি ভার্সেস টি লেখচিত্র টি অক্ষকে টি অক্ষকে এবং দুটোই আমি একসঙ্গে বলে দিচ্ছি, এবং ভি অক্ষকে কোন বিন্দুতে ছেদ করে? টি অক্ষকে এবং ভি অক্ষকে কোন বিন্দুতে ছেদ করে? ঠিক আছে, সেটা আমরা কি করে বুঝবো? সেই তার অ্যান্সারটা আমাদের কাছে কি হবে, যে টি অক্ষ এবং ভি অক্ষ দুজনকে কোন বিন্দুতে ছেদ করছে। ওকে, এটা হচ্ছে কোয়েশ্চেনটা। খুব কঠিন ঘুরিয়ে পেঁচিয়ে কোয়েশ্চেন দিলে কিন্তু তবে এই সমস্ত কোয়েশ্চেন দেবে, কিন্তু তাদের জন্য যাতে তোমরা প্রস্তুত থাকো সেই কারণেই কিন্তু এগুলো সব বলা, এগুলো সব করানো। তো আমাদের গ্রাফের কোয়েশ্চেনটা ডাইরেক্ট না দিয়ে ইনডাইরেক্টলি জিজ্ঞাসা করলো যে টি অক্ষকে কোন বিন্দুতে ছেদ করবে, ভি অক্ষকে কোন বিন্দুতে ছেদ করবে। সেক্ষেত্রে কিন্তু আমরা যে কপি পেস্টটা করে রেখেছিলাম সেটা এক্ষেত্রেও হবে, যে স্থির চাপে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের ক্ষেত্রে টি যদি এগুলো হয়, তাহলে ভিটি ইকুয়ালস টু, যে আমরা প্রমাণ করেছি এত অব্দি, V0/273 × T+V0। ঠিক আছে, যেটা y = mx + c, পুরো জিনিসটা আমাদের কাছে হবে। পুরো জিনিসটা কিন্তু আমাদের কাছে এত অব্দি লিখতে হবে। অর্থাৎ তাহলে ছবি অনুযায়ী এবার ছবিটা যদি আমি একে দেখাই, এবার যদি আমি এখানে ছবিটা আঁকি, তাহলে সেটা কিরকম হবে? ছবিটা তাহলে আমাদের কাছে কিরকম হবে এবার দেখি। ওই একই, এদিকে টি অক্ষ, এদিকে হচ্ছে ভি অক্ষ। ওকে, এদিকে আমার কাছে থাকছে টি, এদিকে থাকছে ভি বা ভিটি, এদিকে হচ্ছে অর্থাৎ এক্স অক্ষ বরাবর টি, ওয়াই অক্ষ বরাবর ভিটি, এদিকে এক্স ড্যাশ, এদিকে ওয়াই ড্যাশ, এখানে মূল বিন্দু 0 0 রয়েছে। এবার গ্রাফগুলো কিরকম দেখতে হয়, গ্রাফগুলো কেমন দেখতে হয়, গ্রাফটা এখানে কিরকম দেখতে হচ্ছে? গ্রাফটা দেখতে হচ্ছে এরকম ভাবে, এখানে ওঠে -273 ডিগ্রি সেলসিয়াস থেকে উঠে বাকি পোর্শনটা আমাদের কিন্তু নর্মালি যায়। এখানে ডট ডট দেওয়া হয় সব সময়, ডট ডটটা দিয়ে আমরা আঁকবো, তাহলে জিনিসটা অ্যাপ্রোপ্রিয়েট হবে, কারণ অত নিম্ন উষ্ণতায় আমরা পৌঁছাতে পারি না। তাই সেই জায়গাটা আমরা ডট ডট দিয়ে আঁকবো, কিন্তু গ্রাফের নেচারটা অ্যাকচুয়ালি এরকমই স্ট্রেট লাইন হবে, যেটা বাইরের দিকে যদি নিচের দিকে বর্ধিত করতে পারতাম, ঠিক আছে, যদি পারি, তাহলে সেক্ষেত্রে সেটা -273 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় টি অক্ষকে ছেদ করবে। ঠিক আছে, তাহলে এই যে কোন বিন্দুতে ছেদ করে যদি বলে, এই বিন্দুটা হচ্ছে T = -273 ডিগ্রি সেলসিয়াস। আর যদি বিন্দু আকারে বলি তাহলে হচ্ছে -273 কমা -273 কমা 0 হয়েছে। এবং ভি অক্ষকে কোথায় ছেদ করছে, এই যে জায়গাটা সেটা হচ্ছে V0, যেটা আমি প্রথম গ্রাফে এঁকে দেখালাম।
এটা যদি v0 হয় তাহলে যে বিন্দুতে ছেদ করছে সেটা হচ্ছে 0,v0। সুতরাং সরল রেখাটি v ভার্সেস t সরল রেখাটি t অক্ষকে -273,0 বিন্দুতে এবং vt অক্ষকে 0,v0 বিন্দুতে ছেদ করে। তাহলে এই অ্যান্সারটা কিন্তু লিখতে হবে। বোঝা গেছে? তাহলে এইভাবে আমাদের গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন জিজ্ঞাসা করতে পারে ভি ভার্সেস স্মল টি এর জন্য। ভি ভার্সেস ক্যাপিটাল টি ব্যাপারটা কিন্তু আলাদা, সেখানে কিন্তু আলাদা রকম ভাবে গ্রাফটা হয়, সেগুলো আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব। ঠিক আছে? সেটা আমরা আরো একটা পদ্ধতিতে বলতে পারি, সেটা হচ্ছে বিকল্প পদ্ধতি বা অল্টারনেটিভ মেথড। আমি একটা বলে রাখছি, যেখানে কোনো গ্রাফের দরকার নেই এটাতে। ঠিক আছে? অল্টারনেটিভ মেথড আমরা কিভাবে করতে পারি সেক্ষেত্রে, চার্লসের সূত্রতে কি বলেছে জাস্ট সেখান থেকেই আমরা পেয়ে যাব যে কোন বিন্দুতে টি অক্ষকে এবং কোন বিন্দুতে 0,v0 অক্ষকে স্পর্শ করবে। কিন্তু ডিটেলস সলিউশনের জন্য আগেরটাই করতাম, কিন্তু যদি 1 নম্বরের কোয়েশ্চেনটা আসে ছোট কোয়েশ্চেনের, তো সেক্ষেত্রে আমরা কি লিখতে পারি? সেক্ষেত্রে আমরা জিনিসটাকে কি করতে পারি, চার্লসের সূত্র অনুসারে, চার্লসের সূত্রানুসারে ভিটি ইকুয়ালস টু কত? v0 ইন্টু 1 + t/273। v0 ইকুয়ালস টু, মানে ভিটি ইকুয়ালস টু v0 ইন্টু 1 + t/273। তাহলে সেখান থেকে আমরা কি করতে পারি, লেখচিত্রটি টি অক্ষকে ছেদ করবে যখন, সবসময় আমাদের মনে রাখতে হবে যে কোনো বক্র, যে কোনো বক্র এক্স অক্ষকে ছেদ করে যখন y ইকুয়ালস টু 0 এবং y অক্ষকে ছেদ করে যখন x ইকুয়ালস টু 0। জাস্ট এইটুকুনি কথা আমরা মাথায় রাখলে কিন্তু পুরোপুরি করতে পারবো। জাস্ট এইটুকুনি আমাদের মনে রাখতে হবে, যে কোনো বক্ররেখা বা যে কোনো সরল রেখা, যে রেখাই হোক না কেন, সেটা y অক্ষকে যখন ছেদ করবে তখন তার x কোঅর্ডিনেটটা বা x স্থানাঙ্কটা 0 হবে, এবং যখন x অক্ষকে ছেদ করবে তখন y স্থানাঙ্কটা 0 হবে। অর্থাৎ এক্ষেত্রে তাহলে আমরা সেটাকে অ্যাপ্লাই করবো কি করেছে, লেখচিত্রটি টি অক্ষকে ছেদ করবে যখন ভিটি ইকুয়ালস টু 0, যখন ভিটি ইকুয়ালস টু 0। এবার ভিটি ইকুয়ালস টু 0 মানে কত? এইটার সমান, এটাই হচ্ছে ভিটির মান, তাহলে সেটাই 0। এটাই হচ্ছে ভিটির মান, তাহলে সেটা 0। অর্থাৎ v0 ইন্টু 1 + t/273 ইকুয়ালস টু 0। তাহলে 1 + t/273 সেটাই 0 হবে, কারণ v0টা 0-র নিচে গিয়ে সেটা 0 হয়ে যাবে। তাহলে সেখান থেকে আমরা t/273 সমান কত পাচ্ছি? সেটা সমান -1 পাচ্ছি। তাহলে টি ইকুয়ালস টু কত? -273, নিচের 273টা -1 এর সঙ্গে গুণ করে দিলাম। সুতরাং টি অক্ষকে ছেদ করবে যখন, মানে ছেদ করবে কোন বিন্দুতে? -273,0, কারণ ওয়াই পোর্শনটাতে 0 নিলাম কেন? কারণ ভিটিটা 0, ভিটিটাই তো ওয়াই ধরেছিলাম, তাহলে ভিটিটা 0। আর ভিটিটা অক্ষকে কখন ছেদ করবে? ভিটি অক্ষকে যখন টিটা 0। আবার
লেখচিত্রটি ভিটি অক্ষকে অথবা ভি অক্ষ বলতে পারি যখন টি ইকুয়ালস টু 0। তাহলে এখন টিটা যদি 0 হয় তাহলে সেখান থেকে আমরা কি পাচ্ছি, সুতরাং ভিটি ইকুয়ালস টু তাহলে কত হবে, v0 ইন্টু 1+t/273। টিটা কত এখানে 0, তার মানে কত হচ্ছে v0 ইন্টু 1+0, এই পোর্শনটা হচ্ছে 0, তাহলে পেয়ে যাচ্ছে হচ্ছে v0। তাহলে এখান থেকে কি বোঝা যাচ্ছে, ভিটির ভ্যালুটা হয়ে যাচ্ছে v0। তাহলে টিটা 0 আর ভিটিটা হচ্ছে v0, এই বিন্দুতে তাহলে আমাদের ছেদ করবে। সুতরাং ভিটি অক্ষকে ছেদ করবে 0, যেহেতু টিটা 0 অর্থাৎ এক্সটা 0, তাই এখানে 0, আর ভিটির ভ্যালু কত v0, 0, v0 বিন্দুতে, v0 বিন্দুতে। ঠিক আছে, তাহলে এইভাবে আমরা কোনো রকম গ্রাফ না এঁকেও জিনিসটা করতে পারি। আবার এইখান থেকে যেমন আমরা কিন্তু গ্রাফটাও আবার রাখতে পারি, এখান থেকে কিন্তু গ্রাফটাকেও আবার রাখতে পারি কিভাবে, এখানে -273,0 আর এখানে 0, v0। তাহলে আমি যদি গ্রাফটা আবার পুনরায় এঁকে দেখাই, এখান থেকে আমরা কিন্তু গ্রাফটাকেও আবার ড্র করতে পারি। কিভাবে করতে পারি, কিভাবে আমরা করতে পারি, জাস্ট এই কনসেপ্ট থেকে আমরা গ্রাফটা কিভাবে ড্র করতে পারছি দেখো। একদম ডিটেলসে কিন্তু জিনিসগুলোকে শেখানো হচ্ছে, কিছু ক্ষেত্রে কঠিন মনে হলেও তোমরা কিন্তু জিনিসগুলো অনেক বেশি ডিটেলসে, অনেক বেশি ডেপথ থেকে, গভীর থেকে জিনিসগুলো তোমরা জানতে পারছো, এবং কোয়েশ্চেন, যে কোনো ধরনের কোয়েশ্চেন অ্যাটেন্ড করার জন্য তোমরা কিন্তু একদম প্রিপেয়ার হতে পারছো। তো একটা হচ্ছে, এটা হচ্ছে আমার কাছে টি অক্ষ, এটা হচ্ছে ভিটি বা ভি অক্ষ, অর্থাৎ এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিস। এদিকে নেগেটিভ এক্সিস পোর্শন রয়েছে, এদিকে ওয়াই অ্যাক্সিস, আর এটা হচ্ছে অরিজিনটা। এবার ভিটি অক্ষকে ছেদ করেছে কোথায়, 0, v0। তাহলে 0, v0 ভিটির উপর কোন একটা পয়েন্ট, সামথিং এরকম একটা পয়েন্ট। ঠিক আছে, এটা হচ্ছে 0, v0 পয়েন্ট। আর একটা টি অক্ষকে ছেদ করেছে হচ্ছে -273,0। তাহলে সেটা নেগেটিভ সাইডে চলে যাবে, এটা হচ্ছে টি এর নেগেটিভ দিক, তাহলে এদিকে চলে যাবে, কারণ এটা 0 আর এদিকে হচ্ছে পজিটিভ দিক। এখানে 0 আর এদিকটা তার মানে নেগেটিভ দিক, তাহলে -273 মানে ওই মাইনাসের পোর্শনে চলে যাবে কোথাও একটা। ধরলাম এখানে হচ্ছে সেই বিন্দুটা যেখানে -273,0 রয়েছে। ঠিক আছে, তাহলে লেখচিত্রটা কিরকম দেখতে হবে, লেখচিত্রটা তাহলে কিরকম দেখতে হবে এবার। তাহলে লেখচিত্রটা আমাদের কাছে দেখতে হয়ে যাবে হচ্ছে, জাস্ট এই দুটো দিয়ে পাস করছে এরকম একটা স্ট্রেট লাইন হয়ে যাবে। ঠিক আছে, এবার আমরা একটু এটাকে বোল্ড করে দিতেই পারি। ঠিক আছে, শুধুমাত্র একটা দিক রেখে কিছুটা আমরা ডটেড লাইন দিয়ে এটাকে বোল্ড করে দিলাম, কিছুটা ডটেড দিয়ে এটাকে আমরা বোল্ড করে দিলাম। ঠিক আছে, এভাবে লিখতেই পারি। তো এইটা হবে সরলরেখাটা, যেটা কিনা -273,0 আর 0, v0 পয়েন্ট দিয়ে যাচ্ছে। বোঝা গেছে, তাহলে এইভাবেও কিন্তু আমরা গ্রাফটাকে ড্র করতে পারি। তাহলে এই ক্লাসে আমরা কি কি শিখলাম, চাষের সূত্র জিনিসটা বুঝলাম, ভেঙে ভেঙে জিনিসটাকে পড়লাম। চাষের সূত্র সংক্রান্ত কি কি ধ্রুবক রাশি, পরিবর্তিত রাশি, বয়লের সূত্রের সঙ্গে কি কি তাদের মধ্যে কমন রয়েছে, আয়তন গুণাঙ্ক বলতে গ্যাসের কোনটাকে বলা হয়, সেটা কি বিভিন্ন গ্যাসের ক্ষেত্রে বিভিন্ন হয় কিনা সেগুলো জানলাম। দেন কি শিখলাম, চাষের সূত্রের গাণিতিক রূপ, যে ফরমেশনটা আমরা করলাম পুরোপুরি, সেটা T°C উষ্ণতা বৃদ্ধিতে কি হবে, হ্রাসের মধ্যে কি হবে, এবং সেই সাথে প্রত্যেকটা ফর্মুলা ইউজ করে তার প্রবলেম সলভ করলাম, গাণিতিক গাণিতিক প্রবলেম গুলো হলো। এবং তারপর যেটা করলাম, আরো একটা ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে চাষের সূত্রের লেখচিত্র। ঠিক আছে, ভি ভার্সেস টি, এবং লেখচিত্র থেকে ডিটেলস অ্যানালিসিস করা হলো যে কোথায় কোনটা কাট করবে, কোথায় কোনটা রয়েছে। ওকে, তো এই সমস্ত জিনিসটা কিন্তু ভালো করে আবারও আমাদের দরকার হলে মন দিয়ে একবারের
না হলে দুবার দেখতে হবে, আরো বেশি দেখতে হবে, দেখে কিন্তু খাতায় নোট ডাউন করতে হবে এবং সেটাকে পড়তে হবে, অবশ্যই না দেখে সেটাকে প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে, এইভাবে যদি তৈরি হয় তাহলে কিন্তু আমাদের প্রত্যেকটা জিনিস একদম ঠোঁটস্থ থাকবে। তাহলে আজকের ভিডিওতে আমি আর বেশি কিছু আলোচনা করছি না, আজকের ভিডিওতে এতটাই থাক। দেখা হবে নেক্সট ক্লাসে, নেক্সট ভিডিওতে, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে বন্ধুদের সঙ্গে, এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। এবং সেই সাথে প্রত্যেকটা জিনিস কিন্তু যেভাবে যা ক্লাস হচ্ছে মন দিয়ে নিয়মিত ফলো করো, নিয়মিত ক্লাসগুলোকে দেখতে থাকো। ঠিক আছে, তাহলে আজকে এতটাই থাক। নেক্সট ক্লাসে কিন্তু আমরা ডিটেলস আলোচনা করব। ঠিক আছে, আর তাছাড়া একটা জিনিস আমার বলার, সেটা হচ্ছে আমরা ক্লাস 10-এর জন্য ম্যাথমেটিক্স এবং ফিজিক্যাল সায়েন্স অর্থাৎ ভৌত বিজ্ঞানের জন্য একটা ব্যাচ লঞ্চ করছি, এবং সেই ব্যাচে যারা যারা যুক্ত হতে চাও এবং এতটাই নিখুঁতভাবে প্রত্যেকটা জিনিস করতে চাও, তারা অবশ্যই আমাকে নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপ করো, পিং করো, এবং সেখানে লেখো যে ক্লাস 10-এর ব্যাচে জয়েন করতে চাইছো। ঠিক আছে, অত্যন্ত ফিস রাখা হয়েছে, খুবই নমিনাল, যেটা কখনো তোমাদের ভাবনারও বাইরে। ঠিক আছে, একদম নমিনাল, সেটা হচ্ছে জাস্ট 21। ঠিক আছে, একটা গুণদক্ষিণা হিসাবে যেটা রাখা হয়েছে সেটা হচ্ছে এতটাই নমিনাল, সেটা তোমাদের কম ধারণার বাইরে। সেটা হচ্ছে 21 টাকা প্রতি মাসে। ঠিক আছে, এবং তার জন্য আমরা কি করব, জাস্ট একটা হোয়াটসঅ্যাপ করে দেবো যে 8240849647 এই নাম্বারে। ঠিক আছে, এবং দেরি না করে শীঘ্রই করো, তাড়াতাড়ি তোমরা জয়েন করো, এবং ক্লাসগুলো নিয়মিত ফলো করো। ক্লাসগুলোকে ফলো শুধু না, এটা ক্লাসগুলোকে উপভোগ করো। এই ধরনের ক্লাস কিন্তু আমার মনে হয় না যে আর কোনো জায়গায় করানো হচ্ছে। ঠিক আছে, সেটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। ক্লাস অনেক জায়গাতেই হচ্ছে, কিন্তু ঠিক এই লেভেলের এতটা ডেপথে গিয়ে এতটা নিখুঁতভাবে লেখা কম্প্যাক্ট হইতে ক্লাস খুব কম জায়গাতেই হচ্ছে, সেটা আমি দাবি রেখে বলতে পারি। তো অবশ্যই খুব শীঘ্র জয়েন করো, নিজেদের প্রস্তুতিকে একদম প্রথম থেকে, গোড়া থেকে শুরু করে একদম হাই লেভেল পর্যন্ত নিয়ে যেতে, এবং ব্যাচটা জয়েন করো, এবং বাকি দায়িত্ব আমার উপর ছেড়ে দাও। ঠিক আছে, ব্যাস, তাহলে আজকের আর কিছু বলার নেই, আজকে এতটাই থাক। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে পরবর্তী পোর্শনের আলোচনা নিয়ে, এবং ততক্ষণের জন্য কিন্তু তোমরা ক্লাসগুলোকে ভালো করে রেডি করে নাও, আগের ক্লাসগুলোকে। ঠিক আছে, চলো টাটা।